আমি তোমাদের বলবো, তোমরা জিকে পড়ার সময় আমার লেকচারটা তো দেখবাই, স্লাইড গুলো দেখবা, আর যত বেশি সম্ভব কোশ্চেন গুলো সলভ করবা। আমাদের ওপেন বুকে তোমাদের যে বিপুল পরিমাণ কোশ্চেন দেয়া, সেই কোশ্চেন গুলো তুমি একবার সাবমিট করো। একবার সাবমিট করলে তোমার তো ধরো 100-র মধ্যে 40-50টা হয়েছে, তুমি আবার সাবমিট করো। তুমি একটা কোশ্চেন 2 থেকে 3 বার সাবমিট করো। এরপরে যখন তুমি বই পড়তে যাবা, তখন তুমি দেখবে জিনিস লেকচারে শুনছো বা তুমি এক্সামও তুমি কোশ্চেনের মধ্যে তুমি কারেক্ট আনসার তুমি ভুল করছিলে কয়েকবার, ওকে, ভুল করার পরে সেটা তোমার আরো বেশি মনে থাকবে। যখন তুমি বই পড়তে যাবা দেখবো সেই জিনিস তোমার হুবহু মনে আছে, তুমি আর কখনোই ভুলবা না। আমি এই জন্য বলবো যত পারো কোশ্চেন গুলো সলভ করো। আর যখনই তোমার পড়তে পড়তে একটা সময় মনে হবে যে না এখন একটু টায়ার্ড লাগতেছে, তুমি একটু কাহুত খেলো। তুমি কিছুক্ষণ পর পর একটু কাহুত খেলো, তাহলে যেটা হবে তোমার আমাদের যে কাহুত গুলো আছে এখানে আমাদের জিকের, তুমি সবগুলো কাহুত যদি প্র্যাকটিস করে ফেলো, তোমার একটা রিফ্লেক্স চলে আসবে যে তুমি এক্সামের মধ্যে তোমার কনফিউশন কখনো ক্রিয়েট হবে না। হুবহু যে কোশ্চেন কমন আসবে সেটা তুমি অ্যান্সার করতে পারবা। তো চলো, আজকে যদিও আমাদের 47-এর পরে অংশটুকু আমাদের গতকাল আসলে সেটা সিলেবাসে ছিল, পড়ানোর কথা ছিল, কিন্তু আমরা যেহেতু বাংলাদেশ স্বাধীন করতে পারি না গতকাল, সো আজকে আর সেটা হচ্ছে না। আমরা নেক্সট ফ্রাইডেতে মানে পরশুদিন আমরা হচ্ছে তোমার বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনা করব। ওদিন আমরা লেকচার শেষ করবো। আজকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ লেকচার, সেটা হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা। আমরা একটু সিলেবাস দেখে আসি। এই টপিকের উপরে তোমার কোশ্চেন আসে টোটাল 3 নাম্বার কোশ্চেন আসে। তো আমরা আগের বিসিএস গুলো যদি দেখি, তাহলে দেখবো এখানের মধ্যে আমাদের কোশ্চেন মূলত বিভিন্ন জাতিগোষ্ঠী, উপজাতি এবং আদমশুমারি এই টপিক গুলো থেকে কোশ্চেন আসছে। 37তম বিসিএস এর কোশ্চেন আসছে টোটাল 4টা এখানের মধ্যে জনসংখ্যা টপিক থেকে। সো এটা হচ্ছে যে 37তম বিসিএস এর কোশ্চেন গুলো দেখতে পাচ্ছি এখানে, যে কোন জেলায় হাজংদের বাস নেই, আদমশুমারি থেকে কোশ্চেন আসছে, তারপরে গড়াইউ থেকে কোশ্চেন আসছে, নারী পুরুষ অনুপাতে কোশ্চেন আসছে। 38তম বিসিএস এ দেখো চাকমা জনগোষ্ঠী সবচেয়ে বেশি কোন এলাকায়। তারপরে তোমার অর্থনৈতিক সমীক্ষা থেকে কোশ্চেন আসছে। ভারত চট্টগ্রাম শান্তি চুক্তি থেকে কোশ্চেন আসছে। 40তমতে 2টা প্রশ্ন আসছে, গারো উপজাতি কোন জেলায়, আদমশুমারি থেকে কোশ্চেন আসছে। 41তমতে শুধু একটা কোশ্চেন আসছে, তোমার বিদেশি নেত্রকোনায় কোন উপজাতি আবাসস্থল। 43 আবার 4টা কোশ্চেন আসছে, যে ক্ষুদ্র জাতি গোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটা, নিপট কি ধরনের প্রতিষ্ঠান, ওরাও জনগোষ্ঠী কোথায় বাস করে, কবে বয়স্ক ভাতা চালু হয়। এই কোশ্চেনটা ছাড়া বাকি 3টা কোশ্চেন হুবহু আমাদের কোশ্চেন ব্যাংক থেকে কমন আসছে। এই 3টা কোশ্চেন কমন আসছে, এই কোশ্চেনটা কমন আসে নাই, কবে বয়স্ক ভাতা চালু হয়। সো আমরা পৃথিবীর সমগ্র জনসংখ্যাকে আমরা প্রধানত 4টা নরগোষ্ঠীতে ভাগ করতে পারি। এখানে তোমরা যারা চট্টগ্রাম আছো, তোমরা কেউ জাতিতাত্ত্বিক জাদুঘরে গিয়েছো? কারো অভিজ্ঞতা আছে? অনেকে গিয়েছো। So, জাতিতাত্ত্বিক জাদুঘরে ঢুকতেই পৃথিবীতে 2টো মতো জাতিতাত্ত্বিক জাদুঘর আছে, একটা হচ্ছে জাপানে, একটা হচ্ছে তোমার চট্টগ্রামের আগ্রাবাদে। 2টো মাত্র আছে। হ্যাঁ, পৃথিবীতে 2টা জাতিতাত্ত্বিক জাদুঘর। তো ওখানে তোমার পৃথিবীর বিভিন্ন নরগোষ্ঠী, তাদের ইতিহাস, হ্যাঁ, তারপরে তাদের সংস্কৃতি, তাদের কালচার, এই বিষয়গুলো আছে। আমি যখন প্রথম আমার 2 মেয়েকে নিয়ে গেলাম, আমার 2 মেয়ে খুব মানে জাদু পছন্দ করে আর কি ওরা। তো ওদেরকে নিয়ে ঘুরে টুরে দেখলাম। ওরা বলল, বাবা তুমি যে আল্লাহ তো জাদু তো দেখাইলে না। আমি একটু বুঝিয়ে বললাম যে এটা হচ্ছে জাদুঘর, এটা আরেক জিনিস। মানে ওরা খুব উইয়ার্ড জিনিসপত্রের প্রতি মানে জেনেটিক কিছু ব্যাপার থাকে না, মানে আমার ছোটবেলা থেকে উইয়ার্ড জিনিসপত্রের প্রতি আকর্ষণ ছিল সবসময়, অদ্ভুত জিনিসপত্র যেগুলো। আমার 2 মেয়ে সেরকম আসলে জাদু দেখতে চায় সবসময়, এবং ওরা নিজেরা সব শিখতে চায় জাদু। তো পৃথিবীর সমগ্র জনসংখ্যাকে মূলত 4টা নরগোষ্ঠীতে আমরা ভাগ করতে পারি। তো ককেশয়েড, মঙ্গোলয়েড, নিগ্রয়েড এবং অস্ট্রালয়েড। যারা অ্যানথ্রোপোলজি পড়ো, সো তারা মূলত, অ্যানথ্রোপোলজি মানে কি, নৃবিজ্ঞান, তাহলে মানুষ নিয়ে যে বিজ্ঞান। তো তারা কিন্তু এই ডিটেলস তোমার অ্যানথ্রোপোলজিতে পড়ানো হয়। ককেশয়েড মূলত যারা আমরা যারা শ্বেতাঙ্গ, যারা ফর্সাল, ওরা হলো ককেশয়েড। মঙ্গোলয়েড হচ্ছে আমরা যে থাইল্যান্ড, তারপরে তোমার হচ্ছে যে এই যে মিয়ানমার, এই এইসব এলাকার মানুষজন, এরা হচ্ছে মঙ্গোলয়েড। নিগ্রোয়েড হচ্ছে আফ্রিকান যে তোমার ব্ল্যাক যারা, নিগ্রোয়েড। আর অস্ট্রালয়েড তুমি খুব ইজিলি বুঝবে, ওয়েস্ট ইন্ডিজের লোকজন যে টাইপসের, সেটা হলো অস্ট্রালয়েড। ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও তোমার যেমন এখানের মধ্যে আন্দামান নিকোবরের মধ্যে আছে অস্ট্রালয়েড। সো ককেশীয়দের এরকম তোমার আমরা 3টা গ্রুপ আছে আবার। আচ্ছা, এই যে আমাদের বিভাজনটা কিন্তু আবার তুমি যদি অ্যানথ্রোপোলজি স্টুডেন্ট হও, তোমার বইতে ডিফারেন্ট থাকতে পারে। সো আমরা একটা এখানের মধ্যে সবার জন্য তোমার সবচেয়ে কমন কিছু ক্যাটাগরি নিয়ে আসছি। ককেশীয়দের মধ্যে সেমিটিক হইতে পারে, আর্য বা পেরিয়ান হইতে পারে, আবার দ্রাবিড় হইতে পারে। সো
আমরা যদি দেখি যে ভাই ককেশিয়ানের মধ্যে কি আবার পার্থক্য কেমনে আছে, হ্যাঁ ককেশিয়ানের মধ্যে অনেক অনেক রকমের জিনিস তোমার হচ্ছে চেহারার লোকজন আছে। ধরো এটা হচ্ছে মেডিটেরিয়ান মানে ভূমধ্যসাগরের আশেপাশে, হ্যাঁ এটা নর্ডিক, এটা হচ্ছে আবার তোমার আলপাইন অঞ্চলের। তাহলে চেহারার মধ্যে দেখো পার্থক্য আছে কিন্তু। তুমি যদি দেখো যে সুইডিশ নরওয়ের মহিলারা আবার ইউকের মহিলারা কিন্তু তোমার চেহারার মধ্যে পার্থক্য আছে, তাই না? তো দুজনেই ফর্সা, বাট চেহারা কিন্তু সেম না। আবার আমরা যদি তোমার মেডিটেরিয়ান টাইপ উইমেন যদি দেখি, তুমি আবার ওখানের মধ্যে কয়েকটা টাইপ দেখবা। ধরো তোমার জিউস ব্রিটিশ যারা, ধরো তার এরকম চেহারা, আবার আরব ইসরায়েলি তাদের চেহারা এরকম, আর পাকিস্তানি মহিলাদের চেহারা হচ্ছে আবার এরকম। তার মানে মেডিটেরিয়ান টাইপ উইমেনদের মধ্যে চেহারার মধ্যে পার্থক্য আছে। আবার আলপাইনদের মধ্যে দেখো এখানে ভিন্ন ভিন্ন চেহারার লোকজন আছে, তোমার হচ্ছে যে ব্রিটিশ ও আমেরিকান ও কানাডিয়ান, হ্যাঁ যদিও তোমার আমেরিকান কানাডিয়ান ওরা কাছাকাছি, তাই না? এখানে নেটিভদের বোঝানো হচ্ছে যারা খুব নেটিভ এসব এলাকার মধ্যে। তো মঙ্গোলের নামটা আসছে মূলত মঙ্গোলীয় পাহাড় বা দেশ থেকে যে নামকরণ করা হয়েছে, এরা বাস করে মূলত ভারতের থর মরুভূমি এলাকায়। তারপরে মানে ওখান থেকে উদ্ভব মূলত ওদের, হ্যাঁ ওই এলাকার মধ্যে। সো তোমার চীন, নেপাল, মঙ্গোলিয়া, মিয়ানমার, থাইল্যান্ড, ফিলিপাইন, এই যে নাক কিছুটা তোমার হচ্ছে যে তোমার চ্যাপ্টা, ওই টাইপসের যারা আছে এরা সবগুলো হচ্ছে এরা সবাই মঙ্গোলয়েড। তাদের সবার চেহারার মধ্যে একটা কমন প্যাটার্ন আছে, তাই না? চোখ ছোট, হ্যাঁ। নিগ্রোয়েড আফ্রিকা এলাকায় বাসস্থান ছিল। শিল্প বিপ্লবের সময় তোমার নিগ্রোয়েডের দাস হিসাবে বিভিন্ন দেশে নিয়ে যাওয়া হতো, যেটা খুব ক্রুয়েল প্রথা আসলে। না তোমরা জানো যে পরে ইউএস এর প্রেসিডেন্ট, কোন প্রেসিডেন্ট দাস প্রথা নিষিদ্ধ করে? আব্রাহাম লিঙ্কন একটা আইন করে পরে দাস প্রথা নিষিদ্ধ করে। পরে আস্তে আস্তে পৃথিবীর সব দেশ থেকে দাস প্রথাটা নিষিদ্ধ হয়ে যায়। তোমার একটা সময় তোমার হচ্ছে যে বিংশ শতাব্দীর আমরা অনেক দেশকে দেখি দাস প্রথা তোমার ফলো করতে। এখনো বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে তোমার হচ্ছে যে খুব বিচ্ছিন্নভাবে এরকম তোমার থাকতে পারে, সেটা তোমার যারা ট্রাইবদের মধ্যে থাকতে পারে। কিন্তু এখন আমরা সভ্য সমাজের মধ্যে এটা খুব একটা কি ঘৃণিত একটা প্রথা হিসেবে আমরা জানি এখন, বাট এটা একসময় সবার জন্য নর্মাল ছিল যে আফ্রিকান ওরা তো দাস, ওদেরকে এরকম কেনাবেচা করা যাবে। তো তোমার আফ্রিকান এবং ইউরোপের সব অঞ্চলে মোটামুটি বসবাস আছে, কারণ এদেরকে দাস হিসেবে নিয়ে যাওয়া হইতো। অস্ট্রালয়েড তোমার মূলত মহাসাগরীয় যে নিগ্রোয়েড তাদেরকে মূলত অস্ট্রালয়েড বলা হয়। আবার কারো কারো মতে অস্ট্রেলিয়া নাম অনুসারে এদের নাম হচ্ছে অস্ট্রালয়েড। তো আমরা এখন তোমার যারা অস্ট্রেলিয়ান লোকজন দেখি, এরা কিন্তু সবাই কিন্তু অস্ট্রেলিয়ার আদিবাসী না। মূলত তোমার যেটা করা হইতো একটা সময়, অস্ট্রেলিয়াতে একটা দ্বীপ, তো ব্রিটেনে যদি কেউ ধরো তোমার খুন খারাপি করতো, ডাকাতি করতো, চুরি ডাকাতি করতো, এদেরকে অস্ট্রেলিয়াতে এদেরকে রেখে আসা হইতো। এই জন্য একবার তোমার কিন্তু বলছিল অস্ট্রেলিয়া তো এটা তো ডাকাতের দেশ, তাই না? খুব মকারি করছিল। তো তোমার মানে ওই যে সেনওয়ান ওরা যখন স্লেজিং করতো তখন এটা ইস্যু হয়েছিল। তো আমরা এখানে মূলত বোঝাচ্ছি যারা অস্ট্রেলিয়ার অ্যাবরজিন যারা তারা, কিন্তু আমরা যাদেরকে অস্ট্রেলিয়ান দেখি, ধরো ক্রিকেট খেলার সময় তুমি যাদেরকে দেখো অস্ট্রেলিয়ান, ওরা কিন্তু বেসিক্যালি অস্ট্রেলিয়ার আদিবাসী না। ওরা কিন্তু তোমার ব্রিটেন থেকে অন্যান্য দেশ থেকে ওরা মাইগ্রেটেড, ওদের পূর্বপুরুষরা ধরো 200 বছর, 300 বছর, 400-500 বছর আগে ওরা মাইগ্রেটেড। তো অস্ট্রেলিয়ার তোমার হচ্ছে এর হচ্ছে আদিবাসী অস্ট্রেলিয়ারদেরকে এদের বলা হয় অ্যাবরজিন। তো এদের একটা অংশ আন্দামান দ্বীপপুঞ্জে বসবাস করে। তোমার হচ্ছে যে বাংলাদেশের রাজশাহী, রংপুর, বগুড়া প্রভৃতি জেলায় এদের বসবাস রয়েছে। বাংলা যদি উদ্ভব আমি পড়াবো না, যেহেতু আমরা জিকের প্রথম ক্লাসে বাংলা যদি উদ্ভব পড়াইছিলাম, এখানে আর পড়াচ্ছি না। সো নিগ্রোয়েডের প্রথম জনগোষ্ঠীর নাম অস্ট্রিক বলছিলাম, প্রধান অংশ গড়ে উঠছে এখান থেকে। এদেরকে নিষাদ জাতি গোষ্ঠী বলা হয়। আর যে নিয়ে কথাবার্তা বলছিলাম, আচ্ছা এখানে একটা দেখে ওয়ার্ল্ড পপুলেশন দেখো, 1700 সালে বিশ্ব জনসংখ্যা ছিল মাত্র 60 কোটি। এরপরে 200 বছরের পৃথিবীর জনসংখ্যা কিন্তু খুব বেশি বাড়ে নাই। তুমি দেখো যে আমরা যদি দেখি যে তোমার 100 বছরে বাড়ছে মাত্র 40 কোটি। 60 কোটি থেকে তোমার কত এখানের মধ্যে 1 বিলিয়ন হলো, 100 কোটি হইলো। হ্যাঁ, এরপরে 1900 সালে এসে তোমার এরপরে তোমার হচ্ছে যে মোটামুটি পরের 150 বছরের কাছাকাছি, 150 বছরের মধ্যেই তোমার পৃথিবী 1950 সালে যদি ধরি, মানে পরে 150 বছরে পৃথিবীর জনসংখ্যা আরো তোমার হচ্ছে যে 1.5 কোটি বাড়লো। এই পর্যন্ত ধরো মোটামুটি একটা স্ট্যাটিক লেভেলে ছিল এখানে পর্যন্ত, খুব বেশি বৃদ্ধি ছিল না। কিন্তু 1950 সালের পর আমরা দেখতেছি একদম শার্প রাইজ, পৃথিবীর জনসংখ্যা একদম খারাপ বেড়ে যাচ্ছে। কেন? কারণ চিকিৎসা বিজ্ঞানের উন্নতি, তারপরে তোমার শিশু মৃত্যুর হার কমে যাওয়া গ্লোবালি, ভ্যাকসিন এখানে একটা তোমার প্রভাব ভীষণ রকমের। কারণ আগে মানুষের জন্মহার যেরকম বেশি ছিল, মৃত্যু হার বেশি ছিল। তোমার শিশুর মৃত্যুর হার অনেক বেশি ছিল। তোমার জন্মের পরেই তোমার অনেক বাচ্চা মারা যেত।
নিউমোনিয়া, পোলিও, অনেক সংক্রমণ ব্যাধিতে অনেক বাচ্চা মারা যেত। যেহেতু চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নতি হয়েছে, সেই জন্য কিন্তু তোমার শিশু মৃত্যু হার কমে গেছে, মানসিক গড়াই বেড়ে গেছে, পৃথিবীর জনসংখ্যা কিন্তু খুব শার্প রাইজ। তো এটা বাড়তে বাড়তে তোমার একটা সার্টেন টাইমের পর এটা বাড়বে না, আবার এটা কমতে শুরু করবে। যেটা বিশ্বের অনেক দেশে কিন্তু জনসংখ্যার বৃদ্ধির হার কিন্তু নেগেটিভ। অনেক দেশে কিন্তু তোমার জনসংখ্যা মানে বাচ্চা নেয়াকে তোমার এনকারেজ করা হয় গভর্নমেন্ট থেকে। তো 1950 সালে পৃথিবীর জনসংখ্যা ছিল 2.53 বিলিয়ন, 2.5 বিলিয়ন ছিল, 250 কোটি। তো সেখানে মাত্র 80 বছরে পৃথিবীর জনসংখ্যা আরো 550 কোটি বেড়ে গেল, কিন্তু 8 বিলিয়নের উপরে দাঁড়াবে 2030 সালে। তো গবেষকরা যে জানিয়েছেন বিশ্ব জনসংখ্যা বাড়তে বাড়তে 260 সাল পর্যন্ত বাড়বে, এরপরে আবার আস্তে আস্তে কমতে শুরু করবে। তো আমরা একটু জনসংখ্যা বিষয়ক কিছু প্রতিষ্ঠানের নাম জানি। প্রথমটা হলো নিপট। এটা পুরো নাম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন রিসার্চ এন্ড ট্রেনিং। এটা নিয়ন্ত্রণ করে স্বাস্থ্য পরিকল্পনা মন্ত্রণালয়। কে নিয়ন্ত্রণ করে সেটা খুব ইম্পর্টেন্ট। এবার আসছিল নিপট কেমন প্রতিষ্ঠান, মানে আমাদের স্টাডির প্রথম কোশ্চেনটাই। এনপিসি হচ্ছে ন্যাশনাল পপুলেশন কাউন্সিল, যেটা হচ্ছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে। 60 সালের পর কিভাবে কমবে? প্রতিটা অনেক কিছু তো কমা শুরু হয়েছে, তাই না? জার্মানি, রাশিয়া, তারপরে তোমার হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলিতে, ওখানে বাচ্চা নিচ্ছে না লোকজন। ওখানে জন্ম ঋণাত্মক না, তো ঋণাত্মক হলে তোমার আস্তে আস্তে তোমার কমা শুরু হবে না? ধর তুমি বিয়ে করলা, তুমি একটা মাত্র বাচ্চা নিলা, তাহলে তোমরা দুজন মরে গেলা, একটা মাত্র বাচ্চা রেখে গেলা, তাহলে গাছ কমে গেল না আস্তে আস্তে? দুজন থেকে একটা প্রডিউস হলো, আর দুজন থেকে দুজন প্রডিউস হলো, তাহলে কিন্তু তোমার একটা জায়গায় ইকুয়াল থাকবে। হ্যাঁ, দুজন থেকে একজন যদি হয় তাহলে কমতে শুরু করবে। পৃথিবীর অনেক দেশে এখন তোমার জন্মহার নেগেটিভ। হ্যাঁ, জাপানে তোমার হচ্ছে যে নেগেটিভ। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল এটা যাত্রা শুরু করে 15 নভেম্বর 1975 সালে। প্রত্যেকটা সাইট কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তুমি খেয়াল করো, এই সাইট কিন্তু আমি নতুন করে বানাই নাই, এটা কিন্তু আমার সাইট গুলো সেই 43 বিশের সময় ছিল। আমাদের প্রথম সাইটটা থেকে প্রথম প্রশ্নটা চলে আসছে। আমি বুঝতে পারতেছো তুমি, এগুলো আমরা চিন্তা ভাবনা করে কোশ্চেন গুলো নিচ্ছি যে কোনটা কোনটা পরীক্ষায় আসতে পারে, অনেক চিন্তা ভাবনা করে সাইট গুলো বানানো। তো এগুলো একটু গুরুত্বের সাথে দেখতে হবে। তো আমরা একটু অবস্থানগুলো দেখি। এখানে প্রত্যেকটা তথ্য তোমাকে টিএম করতে হবে। টিএম মানে হচ্ছে ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে, একদম পড়তে পড়তে মুখস্থ করে ফেলবা। জনসংখ্যায় পুরো বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে 8ম, ঘনত্বে আবার 10ম। ঘনত্ব মানে প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে। এশিয়ায় হচ্ছে 5ম, মুসলিম বিশ্বে 4র্থ জনসংখ্যার দিক দিয়ে। সার্কভুক্ত দেশে 3য়, সার্কভুক্ত দেশে প্রথম ভারত, এরপর পাকিস্তান, এরপর বাংলাদেশ। তোমার হচ্ছে যে মুসলিম বিশ্ব হচ্ছে বাংলাদেশের অবস্থান 4র্থ। তো এই তোমার এখানের মধ্যে তোমার আমরা কিসের ভিত্তিতে এটা মনে রাখবা যে যদি ঘনত্বে বলে তাহলে 10ম পুরো বিশ্বে, আর যদি বলে মোট জনসংখ্যা তাহলে হচ্ছে 8ম। সুতরাং এখানে টার্ম গুলো বুঝতে হবে। এশিয়া বললে সেটা 5ম, মুসলিম বিশ্ব বলে 4র্থ, সার্কভুক্ত দেশ বলে সেটা 3য়। তাছাড়া মানুষের জনসংখ্যা তোমার কিছু তথ্য তোমাকে একদম টিএম করে ফেলতে হবে। কি টিএম করবে দেখো, আমাদের 2021 সালে একটা আদমশুমারি হওয়ার কথা ছিল, সেটা হয় নাই, তাই না? হইলেও সেটার তথ্য আমরা পাইতাম আমাদের 2023 সালে। যেহেতু হয় নাই, আমরা এখন মোট জনসংখ্যা কাউন্ট করতে গেলে আমরা ওই আদমশুমারি 2011 সালের দিকে আমরা যাইতে হবে। 2011 সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা হচ্ছে 149.8 মিলিয়ন। তোমরা জানো তোমার 10 লাখে 1 মিলিয়ন হয়, তাই না? তার মানে এটা সমান হবে 14.98 কোটি। আমি বলতে পারবো 14,98,00,000। পরীক্ষায় বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে যে আদমশুমারি 2011 অনুযায়ী জনসংখ্যা কত, 149.8 মিলিয়ন এরকম হতে পারে। তারপর তোমার হচ্ছে যে 14.98 কোটি এরকম হতে পারে, 14,98,00,000 এরকম বিভিন্নভাবে আসতে পারে। তারপর আসো, তোমাদেরকে আমি একটা তোমার জিনিস দেই যেটা খুব টিএম করে ফেলতে পারলো, কিন্তু তুমি 2 থেকে 3টা কোশ্চেন পাবা। সেই জিনিসটা হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা 2021। তুমি কই পাবা? আমরা আজকে ক্লাসে আপলোড করে দিব। তো অর্থনৈতিক সমীক্ষা 2021 এর এখানে কিছু পেজ তোমাকে তোমাকে টিএম করে ফেলতে হবে। সো আমরা যদি দেখি আমাদের অর্থনৈতিক সমীক্ষা এখানের মধ্যে, সো এই যে সমীক্ষার তোমার যে আর্থ সামাজিক নির্দেশসমূহ, এটা একদম টিএম করে একদম খাই মুখস্থ করে ফেলতে হবে। এটা হচ্ছে আমাদের এই অর্থনৈতিক সমীক্ষা 2021। হ্যাঁ, এটা অপেক্ষা করতেছিলাম আমরা 43 বিসিএস, এটা থেকে যেহেতু তোমার 43 বিসিএস আর তোমার হচ্ছে যে পরে আসছে এটা, সো সেই জন্য 43 বিসিএস এটা থেকে তোমার আমরা কোশ্চেন পাই নাই। কিন্তু এটা যেহেতু অলরেডি চলে আসছে 21 সালেরটা, সো এটা থেকে তুমি অবশ্যই কোশ্চেন পাবা, এবং এটা তুমি প্রিন্ট করে তোমার পড়ার সামনে, তো পড়ার টেবিলের সামনে লাগাই দিবা। প্রয়োজনে তুমি তাবিজ বানায় এটাকে তুমি গলা ঝুলে ঝুলে হাঁটবা। এখানে যা যা লিখছে যে জনসংখ্যা কত, তোমার হচ্ছে যে 2016 সালটা লাগবে না, 20 সালের প্রাক্কলিত কত, হ্যাঁ, তারপরে স্বাভাবিক বৃদ্ধির হার কত, তারপরে
স্থূল জন্মহার কত, স্থূল মৃত্যু হার কত, এখানে আমাদের কন্ট্রাসেপশন প্রিভিলেন্স রেট কত, বিবাহের গড় বয়স কত, মানে এইটা একদম তুমি একদম এটা তাবিজ বানায় খাই ফেলতে হবে। হ্যাঁ, মোট শ্রমশক্তির কৃষিতে কত পার্সেন্ট, শিল্পতে কত, সেবাতে কত পার্সেন্ট। হ্যাঁ, এই আমাদের এক্সামিনার কালকে এখান থেকে প্রশ্ন দিতে হবে, ঠিক আছে? এইখান থেকে জনসংখ্যা থেকে কালকে এখান থেকে প্রশ্ন দিতে হবে, এখানে প্রশ্ন থাকবে কালকে, ঠিক আছে? তো এটা একদম তুমি টিএম করে একদম এখানে প্রত্যেকটা তথ্য তোমার টিএম করে মুখস্থ করে ফেলতে হবে। এই এই চারটা এখানের মধ্যে কি লেখা, আর্থসামাজিক নীতি সময় আমরা আজকে এটা তোমাকে পিডিএফ আপলোড করে দেবো, সেখানে তুমি পড়ে নেবা। তো এই অর্থনৈতিক সমীক্ষা, আচ্ছা একটা জিনিস আমি বুঝাই যে প্রাক্কলিত জনসংখ্যা জিনিসটা কি জিনিস। হ্যাঁ, প্রাক্কলিত মানে আবার কি? প্রাক্কলিত মানে হচ্ছে তোমার 2011 সালে এটা ছিল বেস। আচ্ছা আমি তোমাদেরকে ওই যে চক্রবৃদ্ধি জনসংখ্যা মানে কিভাবে বাড়ে সূত্র পড়াছিলাম না? হ্যাঁ, ইকুয়াল টু কি ছিল, পি ইন্টু 1+r⁴, তাই না? সো আমরা এইখানে যে পি মানে কি আমাদের, প্রথম যত যত জনসংখ্যা ছিল আর কি, যে 149.8 মিলিয়ন। হ্যাঁ, এখানে জনসংখ্যা বৃদ্ধির হার, আর মানে হার, আর এন মানে হচ্ছে আমরা 10 বছর পর 10 দিলাম, তাইলে আমরা এখানে পির মান দিলাম হচ্ছে 149.8, আর মান দিলাম জনসংখ্যা বৃদ্ধির হার কত, আর এন এর মান দিলাম 10। তাহলে সেটা দিলে আমরা 2020 সাল পর্যন্ত আমাদের এস্টিমেটেড জনসংখ্যা চলে আসবে। প্রাক্কলিত মানে প্রজেক্টে আমরা আইডিয়া করতেছি এত, বাট আমরা শিওর না এত হইতে হবে, এটা নিশ্চিত না আমরা, বাট আমরা আইডিয়া করতেছি এত। জনসংখ্যা বৃদ্ধির হার অনুযায়ী এটা কাউন্ট করা হয়। সো এই যে জুলাই 2020 পর্যন্ত তুমি মনে করতে পারো যে ভাই আদমশুমারিতে হয় না, তাহলে এরা কেমন জনসংখ্যা বলতেছে। সো অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী প্রাক্কলিত জনসংখ্যা হচ্ছে 168.2 মিলিয়ন। আচ্ছা এখানে টাইমটা কত খেয়াল করছো? জুলাই 2020, তাই না? জুলাই 2020। তার মানে এমন কোন রিপোর্ট যদি বের হয়, এমন কোন রিপোর্ট যদি বের হয় যে রিপোর্টটা তোমার জানুয়ারি 2000 তোমার হচ্ছে যে 21 কাউন্ট করতেছে, তাহলে সেটা জনসংখ্যার কম হবে না বেশি হবে? এই যে অর্থনৈতিক সমীক্ষা 2021 যে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা জুলাই 20 পর্যন্ত আমরা কাউন্ট করা হয়েছে। আমরা যদি জানুয়ারি 2020 পর্যন্ত, তাহলে বেশি হবে না? তো এইটা হলো বেশি। এটা হচ্ছে পরিসংখ্যান ব্যুরো 2021 একটা রিপোর্ট ওরা পাবলিশ করছে কিছুদিন আগে। সো ওই রিপোর্ট অনুযায়ী জনসংখ্যা হচ্ছে 169.1 মিলিয়ন জানুয়ারি 21 পর্যন্ত। তুমি কইতে পারো জানুয়ারি 22 পর্যন্ত এখন রিপোর্ট রিলিজ করে না, রিপোর্ট রিলিজ করে তোমার জুন জুলাইয়ের দিকে। সেটা তোমার ততক্ষণে তোমার 44 বিসিস হয়ে যাবে। তাহলে তিনটা জিনিস মনে রাখতে হবে, কিন্তু একদম টিএম করে ফেলতে হবে। হ্যাঁ, আদমশুমারি 2011 14,98,00,000। অর্থনৈতিক সমীক্ষা 2021 16,82,00,000। হ্যাঁ, 16,82,00,000। তারপরে পরিসংখ্যান ব্যুরো 2021 ডাটা অনুযায়ী 16,91,00,000। হ্যাঁ, সো এখন হোপফুলি তোমার 17 কোটি হয়ে গেছে। এটা হচ্ছে পরিসংখ্যান ব্যুরোর ডাটা। এখন আসো আমরা অর্থনৈতিক সমীক্ষা 2021 কিছু ডাটা আমরা টিএম করে ফেলবো, একদম পরীক্ষা এখান থেকে নিশ্চিত প্রশ্ন আসবে। জনসংখ্যা বৃদ্ধি স্বাভাবিক হার 1.34, এটা কই পেয়েছে ওরা? ওই 2011 সালে যে ডাটা সেখান থেকে ওরা নিয়ে আসছে। আচ্ছা, যে পুরুষ এবং নারী পরীক্ষা আসবে এরকম, অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী পুরুষ এবং নারীর অনুপাত কত, অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী জনসংখ্যা ঘনত্ব কত, এইভাবে তোমার এখানে উল্লেখ করে দিবে। হ্যাঁ, তাহলে পুরুষ হচ্ছে 100.2 প্রতি 100 জন নারীর বিপরীতে, পুরুষ এখনো বেশি। জনসংখ্যা ঘনত্ব হচ্ছে 1140 প্রতি বর্গ কিলোমিটারে। এটা রেফারেন্সটা শিখবা যে কি অনুযায়ী এটা। হ্যাঁ, অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী। স্থূল জন্মহার মানে প্রতি 1000 তোমার মানুষের মধ্যে কতজন তোমার মানুষজন জন্মগ্রহণ করতেছে। অর্থনৈতিক সমীক্ষা হচ্ছে ইকোনমিক রিভিউ নিহাল, যেটা প্রতি বছর তোমার হচ্ছে যে বাংলাদেশের তোমার আজকে আমি শেয়ার করবো সেই রিপোর্টটা, যে একটু আগে যেটা দেখালাম যে রিপোর্টটা, সেটা হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা। সমীক্ষা মানে হচ্ছে যে একটা রিপোর্ট। হ্যাঁ, যেখানে বাংলাদেশে তোমার বিভিন্ন রকমের এটা অর্থনীতি তোমার প্রকাশ করে, যেখানে বাংলাদেশের তোমার সোশিও ইকোনমিক বিভিন্ন তোমার ইন্ডিকেটর এখানে মধ্যে থাকে। একদম পুরোটায় তুমি এটা দেখতে পারো। আসলে এখানে মধ্যে পুরোটা তোমার পরীক্ষার জন্য লাগবে না। প্রথম যেটা আমি দেখাচ্ছি এখানের মধ্যে, এটা বিশাল এটা রিপোর্টটা। হ্যাঁ, এটা অলমোস্ট কত পেজ, এটা তো 394 পেজ, মানে পুরো বাংলাদেশের সিচুয়েশন এখানের মধ্যে। তো স্থূল জন্মহার এটা হলো প্রতি হাজারে 18.1 জন। আর স্থূল মৃত্যু হার মানে প্রতি হাজারে 5.1 জন। শিশু মৃত্যু হার এটা হচ্ছে তোমার লেস দেন 1 ইয়ার, 1 বছরের কম বয়সী বাচ্চাদের মধ্যে শিশু মৃত্যুর হচ্ছে 21 জন। প্রতি তোমার 1 বছরের নিচে বাচ্চাদের মধ্যে প্রতি 1000 জীবিত জন্মে 21 জন বাচ্চা মারা যায়। মোট প্রজনন হার হচ্ছে তোমার
রিপ্রোডাক্টিভ এজে যে মহিলারা আছে, মানে 15 থেকে 49 বছর বয়সী যে মহিলারা, তাদের প্রত্যেকের মানে পার হেড কয়টা বাচ্চা? 2.04। এটা হচ্ছে মোট প্রজনন হার। সো কন্ট্রাসেপশন প্রিভ্যালেন্স রেট টোটাল হচ্ছে 63.9%। এটা সবগুলো তোমার হচ্ছে মেথড মিলা, যারা পিল খায়, যারা কন্ডোম ইউজ করে, সবগুলো মেথড মিলা 63.9 টোটাল জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার। আসলে প্রত্যাশিত আয়ুষ্কাল, এটা হচ্ছে যেটাকে আমরা গড়াই বলি। সো এই প্রত্যাশিত আয়ুষ্কাল এটা হচ্ছে পুরুষ এবং নারী দুটো মিলে 72.8 বছর। তবে আমরা যদি আর সেপারেট করে যদি বলি, তাহলে পুরুষ হচ্ছে 71.2 বছর, এটা বছর, হ্যাঁ। নারী হচ্ছে 74.5 বছর। তার মানে প্রত্যাশিত আয়ুষ্কাল নারীদের অলমোস্ট 3.3 বছর বেশি। অলমোস্ট তোমার মানে হিউজ, তাই না? তো এটার কারণ কি বলতো, যে নারীদের তোমার হচ্ছে যে প্রত্যাশিত আয়ুষ্কাল বেশি কেন, বলতে পারবে কেউ? মানে নারীদের বেশি বাঁচে এরকম বিষয়টা কেন? এটা পুরুষের তোমার হচ্ছে যে তাদের চাপ কম বেশি এরকম না, চাপ তো সবারই আছে, চাপ তো সবারই, বরং নারীদের চাপ আরো বেশি, তাই না? চাকরি করতে হয়, আবার ঘর সামলাতে হয়, চাপ আরো বেশি। বিষয়টা হচ্ছে পুরুষ যেহেতু বাইরে যায়, পুরুষের মধ্যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট আছে প্রচুর পরিমাণে। তাহলে মানে তোমার হচ্ছে যে কাঙ্ক্ষিত বয়সকালে আয়ুষ্কালে পৌঁছানোর আগেই যে মারা যাওয়ার হারটা পুরুষের মধ্যে বেশি। মানে তোমার হচ্ছে যে সে এই বয়সের আগেই, ধরো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে বেশি মারা যায় কে? পুরুষ বেশি মারা যায়। তাহলে ধরো একজন 40 বছর বয়সে মারা গেল, কি 30 বছর মারা গেল, কি 35 মারা গেল, তারপর যুদ্ধ করতে গেলে এখানে সেনারা মারা যায়, পুরুষ বেশি মারা যায়, তাই না? তারপর তোমার ধরো হ্যাঁ সিগারেট যেহেতু ছেলেরা বেশি খায়, তো হার্ট অ্যাটাক ছেলেদের মধ্যে বেশি, তোমার লাং ক্যান্সার ছেলেদের মধ্যে বেশি। তারপরে তোমার হচ্ছে যে চুরি ডাকাতি ছেলেরা বেশি করে। তো চুরি ডাকাতি যে পুলিশের গুলিতে মারা যায়, সেখানে ছেলেরা বেশি মারা যায়। তো ওভারঅল তোমার পুরুষের কিন্তু তোমার যে মানে আর্লি ডেথ পুরুষের বেশি, যে আর্লি ডেথ পুরুষের বেশি, সেই জন্য অ্যাভারেজ করে ফেলার পরে তোমার এখানে পুরুষের প্রত্যাশিত আয়ুষ্কাল কমে গেছে। তো তোমরা আসলে ভয় পাওয়ার কিছু নাই, যে তাইলে হচ্ছে যে তোমার দেখা গেল সমান বয়সে তুমি বিয়ে করলা, তোমার তুমি হচ্ছে যে তাহলে তো একটা অনেক টেনশন পড়ে যাবে, খাইয়ে তো বোর আগে মরে যাবো, বউ একলা যাবে, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে এখানে আমরা অ্যাভারেজ করছি, অ্যাভারেজ করার কারণে বিষয়টা এরকম লাগতেছে। অনেক টেনশনে পড়ে যেতে পারে, আমি এই জন্য আবার টেনশন কমাই দিলাম আর কি। তো আসলে বিবাহের গড় বয়স, তো ছেলেরা তোমার হচ্ছে যে গড় বয়স হচ্ছে 25.2, আর মহিলা হচ্ছে 19.1। এটা হচ্ছে গড় বয়স। 25.2 পার করে ফেলছো তোমাদের মধ্যে কারা কারা? ছেলেদের মধ্যে ম্যাক্সিমাম পার করে ফেলছো না? আচ্ছা, যাই হোক। তো তোমরা এখানে তাহলে তোমরা এই যে গড় বয়স এখানে বাড়াতে তোমার ভূমিকা পালন করতেছো তোমরা এখন, যারা 25 ক্রস করে ফেলছো। আর আমার মতো যারা 25-এর আগে বিয়ে করছে, তার আমরা আবার এই গড়টা কমাতে হেল্প করতেছি। আসলে জনসংখ্যা বাংলাদেশে 1 নম্বর জাতীয় সমস্যা এটাকে দেখানো হয়েছে। আর এই সমস্যাটা ফিল করে 76 সালে জাতীয় জনসংখ্যা নীতি প্রণীত হয়। এর পরীক্ষা আসতে পারে যে কত সালে জাতীয় জনসংখ্যা নীতি প্রণীত হয়। 76 সালে। তো বর্তমানে বাংলাদেশের জন্ম মৃত্যু নিবন্ধন করা এটা কম্পালসারি করা হয়েছে, যদিও প্রচুর ভোগান্তিতে পড়তে হয়। তো জাতীয় জন্ম নিবন্ধন তোমার দিবস হচ্ছে 6 অক্টোবর। এটা জাতীয় জন্ম নিবন্ধন দিবস, মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ একটা দিবস। সো জনসংখ্যা বৃদ্ধি ম্যালথাসের মতো জনসংখ্যা বাড়ে তুমি জ্যামিতিক হারে 1, 2, 4, 8, 16, 32, 64, 128 ওইভাবে, হ্যাঁ। আর খাদ্যের উৎপাদন বাড়ে গাণিতিক হারে 1, 2, 3 মানে সমতল ধারা অনুযায়ী বাড়ে, হ্যাঁ। সো জনসংখ্যা যদি বাড়ে তাহলে খাদ্য উৎপাদন কিন্তু সেটা কোপ আপ করতে পারবে না। তো জাতীয় শিশু নীতি অনুযায়ী শিশু হচ্ছে 0 থেকে 18 বছর, ওরা সবাই শিশু। তবে কিশোর অপরাধের বয়স সীমা আবার 7 থেকে 16, যে এই বয়সে যদি কেউ অপরাধ করে তাকে কিশোর অপরাধী ধরা হবে এবং তাকে কিশোর সংশোধন কেন্দ্রে তাকে দেওয়া হবে। আদমশুমারি এই পর্যন্ত বাংলাদেশ আদমশুমারি হয় টোটাল 5 বার। 74 সালে, 81 সালে, 91 সালে, 1 সালে এবং 11 সালে। সো প্রথমটা হলো স্বাধীনের পরে মাত্র 3 বছর পরে। তো সেকেন্ডটা দেখা যাচ্ছে মাত্র 7 বছর পরে হয়েছে। তারপরটা 10 বছর, 10 বছর, 10 বছর। তার মানে 2021 সালে তোমার আদমশুমারি হওয়ার কথা ছিল। তো 10 বছর পর পর হয়। দ্বিতীয় শুমারিটা 7 বছর পর হয়েছে, দ্বিতীয় শুমারিটা। তো আমাদের আদমশুমারি হওয়ার কথা ছিল, বাট এখনো হয় নাই। তো এই যে প্রতি 10 বছর পর পর আদমশুমারি যে হবে, এটা প্রথম চালু হয় ইংল্যান্ডে 1801 সালে। 10 বছর পর পর এটা করতে হবে। আর ভারতবর্ষে আদমশুমারির
আগেই তোমার একটা জিনিস চালু ভূমি জরিপ, যে ভূমি মাপামাপির কাজ, এটা সম্রাট আকবরের আমলে হয় 1582 সালে। এটি ইতিহাসে টোডরমলের বন্দোবস্ত হিসেবে তোমার পরিচিত। তো বিশ্বের প্রথম আধুনিক আদমশুমারি পরিচালিত হয় যুক্তরাষ্ট্রে 1790 সালে। তো এখানের মধ্যে গোলমাল লাগাবা না যে যুক্তরাষ্ট্রে 1790 সালে, কিন্তু কিন্তু ব্রিটেনের 10 বছর পর আদমশুমারি 1801 সালে। ব্রিটেন আগে থেকে ছিল আদমশুমারি, আর 10 বছর পর করতে হবে, এটা হচ্ছে 1801 সাল থেকে। মৌজা, এটা হচ্ছে ভূমির একটা মাপ। ধরো আমরা এখন যেটা গ্রাম বলি, হ্যাঁ, প্রত্যেক গ্রাম কয়েকটা মৌজায় বিভক্ত। এখন তো আমরা যারা জায়গা জমি নিয়ে কাজকর্ম করে তারা মৌজা টার্মটা ইউজ করে। তুমি তোমাদের বাড়ির দলিলটা ইউজ করে দেখবা কোন মৌজায় পড়ছে, দেখো তোমার আব্বা জানবে যে কোন মৌজায় পড়ছে। তোমার গ্রামটা অনেকগুলো মৌজায় বিভক্ত। এই যে মিরাজুল ইসলাম আছে আমিন, মিরাজ তুমি আমাদের একটা পূর্ণাঙ্গ পোস্ট দিও, হ্যাঁ, মৌজা কি জিনিস, জমি কেমনে মাপে, এই রিলেটেড একটা পোস্ট লিখে আমাদের গ্রুপে পোস্ট করো, ঠিক আছে? ওকে। তো এখন আসলে আদমশুমারি, এটা আমাদের বাংলায় প্রথম আদমশুমারি হয় 1872 সালে। হ্যাঁ, আমরা এটা পড়াছিলাম লর্ড মেয়র আমলে। তো পাকিস্তান আমলের প্রথম আদমশুমারি, পাকিস্তান আমল বলতে 47 থেকে 71 এই টার্মের মধ্যে। সো প্রথম আদমশুমারি হয় 1951 সালে, মানে আমাদের ভাষা আন্দোলনের ঠিক আগের বছর। কোরিলেট করে পড়বা যে পাকিস্তান আলাদা হইলো, 4 বছর পরে ওরা এখন তোমার মাথা কাউন্ট করবে এইভাবে। বাংলাদেশ স্বাধীন হলো 71 সালে, 3 বছর পরে কাউন্ট করবে, 74 সালে হলো, এইভাবে কোরিলেট করে পড়বা। তো 74 সালে বাংলাদেশের প্রথম আদমশুমারিটা হয়। হ্যাঁ, বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের প্রথম আদমশুমারি। পাকিস্তানেরটা তাহলে স্বাধীন হওয়ার 4 বছর পরে হয়েছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার তোমার 3 বছর পরে হলো আদমশুমারি। এখন আসো ষষ্ঠ আদমশুমারি, যেটার নাম হচ্ছে জনশুমারি ও গৃহগণনা 2021। যে আদম নামটা শুনতে কিছুটা হিউমিলিয়েটিং, তাই না? আদম আদম, আমরা আদম ব্যাপারী, হ্যাঁ, অনেক সময় আদম শুনতে একটু আমাদের একটু অড লাগে না? সো এখন এই টার্মটার জন্য করা হয়েছে জনশুমারি। জনশুমারি করা হয়েছে জিনিসটা, জনশুমারি ও গৃহগণনা 2021। তো 2013 সালের যাদের সংসদে টাইম করছে পরিসংখ্যান 2013, যেখানে বলছে আদমশুমারি গৃহগণনা নামটা আমরা ইউজ করবো না, আমরা এখন আদমের বদলে জনশুমারি জিনিস ইউজ করবো। একটু একটু মানে গর্জিয়াস ভাব আসবে, তাই না? আদমশুমারি বললে কেন একটু মানে বেকু ভাব লাগে, মানে হয়তো এটা আদম ব্যাপারে নেই কোনো। আচ্ছা, তোমার খানা কি জিনিস কে জানো কিনা? খানা, খানা জরিপ একটা টার্ম আমরা ইউজ করি, তাই না? খানা বা হাউস হোল্ড, ইংরেজি বলে হাউস হোল্ড। সো হাউস হোল্ড বা আমরা কিন্তু আমাদের যেমন স্বাস্থ্য ক্ষেত্রে আমরা কিন্তু হাউস হোল্ড কাউন্ট করি। গভর্নমেন্ট সব বাজেট করার ক্ষেত্রে হাউস হোল্ড কাউন্ট করে, যে হাউস হোল্ড করে খানা কয়টা। খানা মানে হচ্ছে খাওয়া দাওয়া, মানে এক পাতিলে কতজনে খাই। তাহলে এক বাড়িতে ধরো তোমার হচ্ছে একটা ঘর আছে, ঘরের মধ্যে ধরো 2 ভাই 2 পাতিলে খাই, তাহলে খানা কয়টা হবে? খানা হবে 2টা। 5 ভাই ওরা এক পাতিলে খায়, তাহলে খানা হচ্ছে একটা। খানা মিন্স কয় পাতিলে খাই, মনে থাকবে? এক ঘরের মধ্যে 2টা খানা হইতে পারে, যে 2 ভাই ওরা ওরা আলাদা আলাদা রান্না করে, হ্যাঁ, তাহলে হচ্ছে ওরা হচ্ছে 2 খানা। আর 5 ভাই মিলে যদি এক পাতিলে রান্না করে, তাহলে ওরা 1 খানা। এখন তুমি প্রশ্ন করতে পারবে এক পাতিল বলতে কি ভাই তরকারি রান্না করবে না ভাত রান্না করবে? না, ওইটাকে আমরা ইউনিট ধরছি আর কি, ওরা একসাথে খায় ওরা, এটাকে বলে খানা, ইংরেজি বলে হাউস হোল্ড। তো ষষ্ঠ আদমশুমারি যেটার নাম তাহলে জনশুমারি গৃহগণনা 2021, এটা হওয়ার কথা তোমার হচ্ছে যে নাসার সহায়তায়। তো এটা আটকে আছে, যে কারণে খুব হাস্যকর একটা কারণ, এটা আটকে আছে যে এই আদমশুমারিটার জন্য মানে জনশুমারিটার জন্য অনেকগুলো ট্যাব কেনার কথা। তো এই ট্যাবের মধ্যে তোমার ওয়ালটন তারা একটা বিট করছে, আরেকটা কোম্পানি বিট করছে। ওদের 2 কোম্পানির মধ্যে 135 কোটি টাকা সম্ভবত তোমার পার্থক্য আছে। তোমার ওদের সাথে আমরা কাজ করি এই তোমার জনশুমারির মধ্যে, বিপিএস এর সাথে আমাদেরও কাজ আছে এখানের মধ্যে, যেটা আমাদের অনেকগুলো ইন্ডিকেটর আছে। তো ওই ঝামেলাই এখন তোমার ইয়ে হচ্ছে না। হ্যাঁ, ওয়ালটন পাইছে, রাইট। সো ওটা নিয়ে এখন হচ্ছে যে হোপফুলি কিছুদিনের মধ্যে এটা হবে, বাট কবে হবে আমরা এখন জানি না। হোপফুলি এটা নিয়ে খুব তোমার দ্রুত কাজ চলতেছে, যে এটা তাড়াতাড়ি শুরু করা যায়। ওইটার কারণে অনেকদিন আটকে ছিল এটার জন্য। তো এই জনসংখ্যার তোমার এই যে কাউন্টিং, এটা করে মূলত বিবিএস, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। এটা হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে। তো আসো তোমার হচ্ছে যে এটা 2011 সালে আমরা প্রথম আমাদের এটা কত নম্বর আদমশুমারি তাহলে? 74 সালে প্রথম, তারপরে 81 সালে সেকেন্ড, 91 সালে থার্ড, তারপরে তোমার হচ্ছে যে 1 সালে ফোর্থ, এটা হচ্ছে পঞ্চম। তাহলে জনসংখ্যা বলছিলাম 14,98,00,000, বৃদ্ধির হার 1.37%, ঘনত্ব 1115, আর শিক্ষার 51.8%। এটা হলো 2011 সালে আদমশুমারি যেটা লাস্ট যেটা হলো সেটা অনুযায়ী। তো লাস্ট আদমশুমারি অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে তোমার 1015 জন, সবচেয়ে বেশি হলো ঢাকা বিভাগে 1521, সবচেয়ে কম হচ্ছে বরিশাল বিভাগে মাত্র 630 জন।
এটা কি হিসাবে? বিভাগ ওয়ারি, এটা হচ্ছে বিভাগ হিসাবে, বিভাগ হিসাবে। আর জেলা হিসাবে সবচেয়ে ঘনত্ব কম হচ্ছে বান্দরবান, মাত্র 87 জন। তো ঢাকা বিভাগে কেন বেশি? কারণ ঢাকা বিভাগে মাইগ্রেশন রেট অনেক বেশি। প্রতিদিন ঢাকায় আসে প্রায় 4 থেকে 5 লাখ লোক। ওকে, এবং কার সাথে তারা বাড়ি ফিরে যায়। ঢাকা জনসংখ্যা প্রতিদিন 1700 জন করে বাড়তেছে, ভয়াবহ অবস্থা। তো জনসংখ্যা বৃদ্ধি সবচেয়ে বেশি হলো সিলেট বিভাগে। আমরা ছোটবেলা পড়ছিলাম তোমার হচ্ছে যে বিনোদনের ইয়ে থাকলে সেখানে হচ্ছে যে, যদি আমরা তখন কোরিলেট করতে পারতাম না যে বিনোদনের সাথে তোমার জনসংখ্যা বৃদ্ধির সম্পর্ক কি, এখন বড়বেলা কি সেটা বুঝতে পারছি। আমরা তখন মনের মধ্যে ঘুরতো যে বিনোদনের সাথে তোমার জনসংখ্যা বৃদ্ধির তোমার হচ্ছে যে সমস্যা কোন জায়গায়। যাই হোক, আমরা জানি সিলেটে বিনোদন কোনো অভাব নাই, এরপরে জনসংখ্যা বৃদ্ধি সবচেয়ে বেশি সিলেটে। এটা কারণ হচ্ছে সিলেটে তোমার কন্ট্রাসেপশন ইউজ করার রেট কম, দ্যাটস ওয়াই সিলেট বিভাগে জনসংখ্যা বৃদ্ধি সবচেয়ে বেশি। আমি একদম আমার প্রথম পোস্টিং ছিল সিলেট বিভাগে, ওখানে মানুষের কন্ট্রাসেপশন ইউজ করাটা খুব ডিফিকাল্ট। সবচেয়ে কম হচ্ছে তোমার বরিশাল বিভাগে। সো এটা কারণ হচ্ছে এখানে মানে তোমার বাচ্চা হচ্ছে না বেশি, এমন না। কারণ হচ্ছে বরিশাল থেকে মাইগ্রেশন সবচেয়ে সবচেয়ে বেশি, বরিশাল থেকে সবচেয়ে বেশি মানুষ মাইগ্রেট করে তোমার ঢাকায়। সো মাইগ্রেশনের কারণে মূলত বরিশালের তোমার জনসংখ্যা বৃদ্ধি সবচেয়ে কম। সো এখন আমরা আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ আলোচনা চলে যাব, সেটা হচ্ছে উপজাতি। তো উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী, আদিবাসী, এই টার্মগুলো আমরা ইন্টারচেঞ্জেবল ইউজ করব। সো আমাদের এখানে কেউ যদি আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী তোমরা যেই থাকো না কেন, সো আমরা সবগুলো টার্ম ইন্টারচেঞ্জেবল ইউজ করব। হ্যাঁ, যদি সাংবিধানিক ভাবে আমাদেরকে তোমার হচ্ছে যে রাষ্ট্র তোমার এখন ক্ষুদ্র জাতিসত্তা বা নৃগোষ্ঠী ইউজ করার জন্য তোমার হচ্ছে যে বলছে সংবিধান অনুযায়ী। তো 23-এর ক অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্র বিভিন্ন উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং তাদের যে সংস্কৃতি এবং ঐতিহ্য সেটা সংরক্ষণ, উন্নয়ন, বিকাশের ব্যবস্থা করবে। এটা সংবিধান 23-এর ক অনুচ্ছেদ অনুযায়ী। তো বর্তমানে তোমার আদিবাসী উপজাতি সম্প্রদায় ক্ষুদ্র জাতিসত্তা নামে পরিচিত। কারণ আদিবাসী না উপজাতি এইগুলো খুবই বিতর্কিত টার্ম। আমরা হচ্ছে যে ওইদিকে আমরা যদি যাই তাহলে হচ্ছে আমাদের ক্লাস শেষ করা যাবে না, দ্যাটস আমরা বিতর্কিত বিষয় নিয়ে কথা বলবো না। আমাদের এখানে যে আদিবাসী, তাই উপজাতি, তাই ক্ষুদ্র নৃগোষ্ঠী, সবাই একই ভাবে আমরা পড়বো, সবাই একই আমাদের কাছে এখন। তো বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা হচ্ছে 50টা গ্যাজেট অনুযায়ী। হ্যাঁ, টোটাল 50টা। পঞ্চম আদম সমীর অনুযায়ী ক্ষুদ্র নৃগোষ্ঠীর মোট পরিমাণ হচ্ছে আমাদের টোটাল জনসংখ্যার 1.1%। উপজাতীয় তোমার উপজাতি সংখ্যা 50টা হলেও ভাষার সংখ্যা হলো 32টা। আর সবচেয়ে বেশি উপজাতি বাস করে পার্বত্য চট্টগ্রামে, 11টা উপজাতি। জনসংখ্যায় বৃহত্তম উপজাতি হচ্ছে চাকমা, এবং চাকমার হচ্ছে শুধু জনসংখ্যা বৃহত্তম না, ওরা কিন্তু শিক্ষা দীক্ষা, তোমার জ্ঞান বিজ্ঞান, চাকরি সবকিছুতে কিন্তু সবচেয়ে অ্যাডভান্স তোমার গোষ্ঠী। দ্বিতীয় হচ্ছে মারমা, তৃতীয় হচ্ছে সাঁওতাল। যদি সমতলে যদি আসো তুমি, সমতলের বৃহত্তম কারা? এখন চাকমা, মারমা এবং সাঁওতাল। সমতলে যদি তুমি চিন্তা করো তাহলে সমতলের বৃহত্তম হয়ে যাবে আবার সাঁওতালরা। কারণ চাকমা, মারমারা তো পাহাড়ে। তাহলে যদি আসে সংখ্যায়, ওভারঅল যদি আসে বৃহত্তম কারা, সেটা হলো চাকমা। ওভারঅল তারা বেশি। ওভারঅল সেকেন্ড হচ্ছে মারমা, ওভারঅল থার্ড হচ্ছে সাঁওতাল। কিন্তু যদি পরীক্ষা আছে যে সমতলে সবচেয়ে বেশি কারা, সেটা হলো সাঁওতাল। ওকে, আশা করি ক্লিয়ার করতে পারছি। তো যদি সবচেয়ে কম জনসংখ্যার উপজাতি কারা, সেটা খুমি এবং চক, ওদের তোমার খুব অল্প সংখ্যক আছে তারা। তো চাকমা সমাজ এটা হচ্ছে পিতৃতান্ত্রিক, যেখানে কয়েকটা চাকমা পরিবার নিয়ে গঠিত হয়, আদাম বা পাড়া, এবং কয়েকটা পাড়া একসাথে থাকে। তো চাকমার মেইন জীবিকা হচ্ছে মূলত কৃষি এবং চাষ পদ্ধতির জুম। তবে চাকরি বাকরিতে বর্তমানে উপজাতিদের মধ্যে চাকমারা সবচেয়ে বেশি। গারোদের ওদের প্রকৃত নাম হচ্ছে মান্দি, ওদেরকে মান্দি নামে ডাকা হয়, প্রকৃত তার মানে তারা নিজেরা নিজেদেরকে মান্দি বলে। তো বাংলাদেশের এখন তুমি পিতৃতান্ত্রিক, মাতৃতান্ত্রিক তুমি একসাথে তুমি হচ্ছে যে মনে রাখতে পারো। শুধু এটা মনে রাখো যে খাসিয়া এবং গারো এরা হচ্ছে মাতৃতান্ত্রিক, বাকি সবাই পিতৃতান্ত্রিক। তাহলে তুমি আলাদা করে মুখস্থ করার কিছু নাই, তুমি শুধু এই দুটো মনে রাখলা যে খাসিয়া এবং গারো। আচ্ছা, খাসিয়াদেরকে ওরা বলা হয় কিন্তু খাসি। হ্যাঁ, সিলেট অঞ্চলে যারা থাকো বা তোমার হচ্ছে যে ময়মনসিংহ যারা থাকো, যে ওদেরকে বলা হয় খাসি। সো বইয়ের মধ্যে কোথাও লেখছে খাসিয়া, কোথাও লেখছে খাসি। আমরা খাসি এবং খাসি দুইটা আমরা সেম মিনিং এ আমরা ইউজ করব। এটা হচ্ছে মাতৃতান্ত্রিক উপজাতি। তাহলে তোমরা
পিতৃতান্ত্রিক সমাজে যেটা হয়, তোমার মেয়েরা বিয়ের পরে বাপের বাড়ি যায়, সরি শ্বশুর বাড়ি যায়, তাই না? এখানে ছেলেরাও বিয়ের পরে শ্বশুর বাড়ি যাচ্ছে। এখানে ও খুবই কান্না করতেছে, তাই না? বাপের বাড়ি ছেড়ে এখন শ্বশুর বাড়ি যাচ্ছে। বহুপতি গ্রহণকারী উপজাতি হচ্ছে টোডা। তো এখানে টোডা নারী দেখা যাচ্ছে, তার দুজন হাজবেন্ড এখানের মধ্যে। বহুপতি মানে একাধিক তোমার হচ্ছে যে আচ্ছা, আতিকুজ্জামান একটা কথা বলছে যে খাসি এবং গারোদের মধ্যে মাতৃতান্ত্রিক, এখানে কাজ করে হচ্ছে যে মেয়েরা কিনা। আহ এখানে তোমার বাইরেও মেয়েরা কাজ করে, ঘরেও মেয়েরা কাজ করে। এবং তোমার খাসি এবং গারোদের মধ্যে তোমার এখন বিষয়টা জেনারেলাইজ হয়ে যাবে আসলে। এখন সবাই তো আসলে এরকম না, তাই না? যে তোমার কিন্তু ওভারঅল হচ্ছে আমরা একটা কথা বলি না যে টোটো করে, যে খাসি এবং গারোদের ছেলেরা যারা ওরা টোটো করে, ওরা খুব ঘোরাঘুরি করে, ওরা কাম কাজ কিছুই করে না। ওরা ঘরে আসে কোনো কাম কাজ করে না, বাইরে কোনো কাম কাজ করে না। মহিলারা বাইরেও কাজ করে, ঘরেও কাজ করে। এরা হচ্ছে যদি খাই দেয়, ঘুরে ফুর্তি করে। আমি জেনারেলাইজ করি নাই, নিশ্চয় খাসি গারোদের মধ্যে অনেক লোকজন আছে চাকরি বাকরি করে বা কাজ করে, কিন্তু ওভারঅল নারীরা বাইরেও কাজ করে, ঘরেও কাজ করে, সব জায়গায় বেশি কাজ করে। তাহলে ঘুরে ঘুরে পড়ে থাকে। হ্যাঁ, জাহিদ তোমার খুব খুশি, এরকম হইলে জাহিদের খুব ভালো হতো না? জাহিদ খাওয়া দাওয়া করতো, ঘোরাঘুরি করতো। আর পুরুষের চেয়ে বেশি বয়সী নারী বিয়ে করে তঞ্চঙ্গা। তো এখানে যে ছবি, এটা আবার তঞ্চঙ্গা না, এটা হচ্ছে তোমার প্রিয়াঙ্কা চোপড়া এবং তার হাজবেন্ড। উনি তঞ্চঙ্গা না, উনি হচ্ছে যে ভারতীয়। ভারতীয় উপজাতি না, ভারতীয় উপজাতি আছে, বাট উনি উপজাতি না। হাজং, হাজংদের মধ্যে তোমার বিবাহ বিচ্ছেদ, বহু বিবাহ এবং বিধবা বিবাহ সবগুলোর প্রচলন আছে। বাট অন্যদের মধ্যে তোমার ডিভোর্স বা বহু বিবাহ বা বিধবা বিবাহ সবগুলোর প্রচলন নাই। সো হাজংদের মধ্যে, তাদের মধ্যে সবগুলোই আছে এখানের মধ্যে। ঢাকা শহরের তেজগাঁও এলাকায় একসময় মণিপুরী উপজাতির সংখ্যাধিক্য ছিল, যে পুরো ওদের নামে একটা এলাকার নামই আছে, তাই না? তো বাংলাদেশের একমাত্র উপজাতি প্রধান বিচারপতি ছিলেন সুরেন্দ্র কুমার সিনহা। তোমরা জানো যে বর্তমানে উনি হচ্ছে যে বাইরে, এবং দুর্নীতির দায়ী সম্ভবত ওনার নামে মামলা হয়েছে। তিনি মণিপুরী, যে পরীক্ষা আসার খুব সম্ভাবনা নাই, তারপরও নাইস টু নো, জেনে রাখা ভালো, উনি একজন মণিপুরী। তো বাংলাদেশে নেই এমন উপজাতির মধ্যে কিছু হলো ককশীয়, ঝুলু, নাগা, মুর, শেরপা, নিগ্রো, আফ্রিদি। হ্যাঁ, এরা হচ্ছে যে বাংলাদেশের মধ্যে এদের কোনো অস্তিত্ব নাই। আফ্রিদি হচ্ছে তোমার পাকিস্তানে, শেরপা হচ্ছে মূলত এরা হচ্ছে নেপালের দিকে থাকে। জুলু, নাগা এলা ইন্ডিয়ান। সবচেয়ে উঁচু গ্রাম হচ্ছে, এটার নাম হলো পাসিং পাড়া, এটা কেকড়াডং এ। এখানে থাকে মুরংদের বসবাস এখানে। প্রশ্ন আসতে পারে যে সবচেয়ে উঁচু জায়গায় তোমার হচ্ছে যে তাওহিদ আফ্রিদি আছে, আচ্ছা সে হচ্ছে যে আফ্রিদি বংশের না, উঁচু জায়গায় থাকে তোমার হচ্ছে মুরংরা। আর উপজাতিদের তাদের জীবন ধারণের সবচেয়ে বেশি বই লিখেছে আব্দুল সাত্তার। তার কিছু বইয়ের নাম হচ্ছে আরণ্য জনপদে অরণ্য সংস্কৃতি, এটা সবচেয়ে, উনি সবচেয়ে বেশি বই লিখছে। এখন আসি আমরা উপজাতিদের কিছু ধর্ম নিয়ে একটু জানি। হ্যাঁ, তো ক্ষুদ্র নৃগোষ্ঠীদের হার যদি আমরা চিন্তা করি, তাহলে বৌদ্ধ হচ্ছে সবচেয়ে বেশি, 45.36%। হিন্দু হলো সেকেন্ড, 27.73%। খ্রিস্টান হচ্ছে থার্ড, আর মুসলিম হচ্ছে ফোর্থ। সো নাম্বার ওয়ান হচ্ছে বৌদ্ধ, নাম্বার ওয়ান মনে রাখলে হবে। মুসলিম হচ্ছে এখানে ফোর্থ, সেকেন্ড হচ্ছে তোমার হিন্দু, খ্রিস্টান হচ্ছে তোমার এখানের মধ্যে থার্ড। তবে এখানের মধ্যে রাইজিং হচ্ছে খ্রিস্টান। খ্রিস্টান কিন্তু ছিল না, কিন্তু শূন্য ছিল, খ্রিস্টান একদম জিরো ছিল এখানের মধ্যে। তো জিরো লেভেল থেকে খ্রিস্টান কিন্তু বাড়তেছে, কারণ ওইখানে তোমার যেহেতু মিশনারি অ্যাক্টিভিটি আছে ওখানের মধ্যে হিল ট্রাক্সে। সো তোমার যেমন গারোরা কিন্তু ওখানের মধ্যে, গারোদের যে অরিজিনাল রিলিজিয়ন সাংসারিক, সাংসারিক ধর্মের মধ্যে কিন্তু তোমার ওরা গারোদের মধ্যে ম্যাক্সিমাম, অলমোস্ট ম্যাক্সিমাম কিন্তু এখন খ্রিস্টান। হ্যাঁ, এনজিও অবদান, এবং যেহেতু এখানে মিশনারিরা কাজ করে, সো গারোদের মধ্যে একটা বিশাল অংশ এখন অলমোস্ট তোমার এখানে খ্রিস্টান। বৌদ্ধ হচ্ছে তোমার চাকমা, মারমা, রাখাইন। বড় তিনটা মনে রাখো, যে চাকমা, মারমা, রাখাইন, এই তিনটে হচ্ছে বৌদ্ধ। চাকমা, মারমা। বৌদ্ধ পরিমাণ কেন বেশি? সবচেয়ে বড় যে দুইটা, তারা দুইটাই হচ্ছে কি তোমার হচ্ছে বৌদ্ধ। এখন যাহা মারমা তাহা রাখাইন, রাখাইন বৌদ্ধ সেম জিনিস। সমতলে থাকলে রাখাইন বলে, পাহাড়ে থাকলে মারমা বলে। তাহলে সবচেয়ে বড় যেটা আছে চাকমা, মারমা, রাখাইন, ওগুলো হচ্ছে বৌদ্ধ, যার সব বৌদ্ধ পরিমাণ সবচেয়ে বেশি। খিয়াং আছে বৌদ্ধ, খিয়ান, খুমি, তঞ্চঙ্গা, ম্রো। সনাতন মানে হিন্দু, এখানের মধ্যে তুমি বড়গুলো কয়েকটা মনে রাখো, যে তোমার হচ্ছে যে হাজং, ত্রিপুরা, সাঁওতাল। বড় তিনটা মনে রাখো, যে হাজং, ত্রিপুরা, সাঁওতাল, এর হচ্ছে তোমার হিন্দু। পাংখোয়া, মাহাতো, কোচ। হ্যাঁ, তুমি এই তিনটা মনে রাখার পরে যদি আলাদা মনে রাখতে পারো, তিনটা আলাদা করে মনে রাখো। তো বড় তিনটা আগে রাখো, হাজং, ত্রিপুরা, সাঁওতাল, এই তিনটা বড়। পাংখোয়া, নুনিয়া, মাহাতো এবং কোচ, এর হচ্ছে সনাতন। সো
বৈষ্ণব ধর্ম বিশ্বাসী হচ্ছে ডালু এবং মণিপুরী, এটা হচ্ছে বৈষ্ণব, ডালু মণিপুরী। তো আশা করি মনে থাকবে, এখানে দুটা মাত্র শুধু। প্রকৃতি পূজারী হচ্ছে মুন্ডা এবং রাজবংশী, ওরা মূলত তোমার গাছপালা, প্রকৃতি, সূর্য এগুলো পূজা করে। সো মুন্ডা এবং রাজবংশী এরা হচ্ছে প্রকৃতি পূজারী। পাঙ্গন একমাত্র মুসলিম ক্ষুদ্র নৃগোষ্ঠী, আর ওরা হচ্ছে জড় বস্তুর উপাসনা করে বিভিন্ন রকমের। ক্রিশ্চিয়ান এখানের মধ্যে তোমার খাসি এবং গারো, এদের মধ্যে তোমার হচ্ছে যে বিশাল বম, এরা তোমার হচ্ছে যে মিশনারি ধর্ম প্রচারের কারণে এবং এনজিওর অ্যাক্টিভিটির কারণে এখন হচ্ছে যে ওখানে অলমোস্ট তারা এখন খ্রিস্টান। বম, লুসা, মাতালি, বড় দুইটা মনে রাখো, খাসি এবং গারো বড় দুইটা খ্রিস্টান, তার ছোটগুলো বম, লুসা এবং মাহালি এরা হচ্ছে সবাই খ্রিস্টান। তো গারোদের তোমার তাদের অরিজিনাল ধর্ম হচ্ছে সাংসারিক, হ্যাঁ, মানে তাদের পিতৃপুরুষের যে ধর্ম এটা সাংসারিক, বাট বর্তমানে তারা হচ্ছে খ্রিস্টান। এই জন্য ওরা একই সাথে বড়দিন পালনও করে। দেখো ওরা কিন্তু এখন তো ওরা তাহলে যেহেতু খ্রিস্টান, সেটা ওদের প্রধান উৎসব বড়দিন। ওটা ছাড়াও তারা আবার তাদের নিজেদের সাংসারিকদের ওদের ধর্মীয় উৎসব আছে সেটাও পালন করে, দুটাই পালন করে। কোশ্চেন হচ্ছে রাখাইনের ধর্ম কি, সবাই কমেন্টে লিখো, রাখাইনদের ধর্ম কি, তো লিখো কমেন্টে। বৌদ্ধ, রাইট, রাখাইন ধর্ম সবচেয়ে বেশি হলো বৌদ্ধ। ওকে, হাজং, হাজং। তো কোক স্টুডিও থেকে নাসের নাসিক যেটা ওটা কি হাজং না? হাজং, হ্যাঁ। তো ওই সিঙ্গারের নামটা জেনে রেখো, ওর নাম কি, ওর সিঙ্গারটার নাম আসতে পারে পরীক্ষায়। হাজং হচ্ছে সনাতন হিন্দু, রাইট। চাকমাদের ধর্ম, চাকমা, ও সেখানে গৌতম বুদ্ধের মূর্তি দেখা যাচ্ছে, বৌদ্ধ, right? এখন হচ্ছে প্রধান দেবতা। প্রধান দেবতা বলতে এখানে আসলে কি বোঝাচ্ছি আমি, একজন তো তোমার ধরো হিন্দুদের মধ্যে একজন দেবতা নাই, অনেক দেবতা। তবে ধরো কেউ কেউ শুধু শিবকে প্রধান মানে, তাই না, যে শিবের উপাসনা করে। কেউ কেউ আবার তোমার হচ্ছে যে তোমার কৃষ্ণকে বেশি মানে। এখন এরকম আর কি, যে প্রধান দেবতা কারা কারা। তো যেমন তোমার হচ্ছে যে আম, মুসলিমদের মধ্যে অবশ্যই এরকম সিস্টেম নাই, হ্যাঁ, যেমন শিয়াদের মধ্যে তোমার আহ আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার যে তোমার পরবর্তী যে তাদের মানে 12 ইমামের গুরুত্ব অনেক বেশি। ও সেটার সাথে মিলালে হবে না, এটা আলাদা জিনিস, তাই না? তোমার যাই হোক, এটা আনরিলেটেড। দেবতা সিস্টেম একরকম আর ইসলাম ধর্ম সিস্টেম আরেক রকমের। সো দেবতা হচ্ছে তোমার মানে যারা তাকে, যেমন জিউস হচ্ছে তোমার আমরা যে ছোটবেলায় গল্প করতাম, জিউস ছিল সবচেয়ে শক্তিশালী, তাই না? যে গ্রিক যে মাইথোলজির এখানের মধ্যে জিউস। সো জিউস ছিল দেবরাজ, দেবতাদের রাজা। এখন এখানে প্রত্যেকটা তোমার উপজাতির মধ্যে তাদের মধ্যে একজন তোমার মেইন দেবতা আছে, যে যাকে তারা হচ্ছে যে প্রধান উপাসক হিসেবে তারা মানে। তো খাসিয়াদের প্রধান দেবতার নাম হচ্ছে উবলাই নাংথং, এটা হচ্ছে খাসিয়াদের প্রধান দেবতার নাম। আর ওরাওদের প্রধান দেবতার নাম হচ্ছে ধর্মী বা ধর্মেশ, ওরাওদের প্রধান দেবতার নাম। আর গারোদের প্রধান দেবতার নাম হচ্ছে তাতারা রাবুগা, তাতারা রাবুগা। তো এই তাতারা রাবুগা নিয়ে ওদের হচ্ছে তোমার যে চিন্তাটা হচ্ছে যে প্রধান দেবতা যে তাতারা রাবুগা, উনি যখন, আচ্ছা এখানে একটা কথা বলে নেই, যে উপজাতিদের মধ্যে গারোদের মাইথোলজি কিন্তু অনেক স্ট্রং, তাদের কিন্তু দীর্ঘ বছরের মাইথোলজি স্ট্রং আছে ওদের, হ্যাঁ, অনেক বছরের তাদের মিথ আছে। অন্যান্য ধর্মের মতো গারোদেরও তো মিথ আছে, মিথ বলতে মানে ওরা পৃথিবীর সৃষ্টি কেমন হলো ওই রিলেটেড যে কথাগুলো। সো ওদের প্রধান দেবতা তাতারা রাবুগা, সে যখন প্রথম স্থির করলো পৃথিবী সৃষ্টি করবে, তার ইচ্ছাকে বাস্তবে রূপান্তর করার জন্য সে একটা তোমার সহকারী দেবতাকে মনোনীত করলো, নতুন নপন্তকে। নতুন নপন্তু সে স্ত্রী লোকের বেশে পৃথিবী সৃষ্টির কাজ শুরু করলো। তাকে সহযোগিতা করলো মাছি নামক আরেকজন দেবতা। এ হচ্ছে সেই নন্তু নপান্তু, যে মূলত তোমার প্রথমে তোমার সমুদ্রের মধ্যে এসে মাকড়সা জালের উপরে এখানে আমাদের এরকম বসে বসে সমুদ্রের নিচ থেকে তোমার হচ্ছে যে তোমার বালি মাটি এগুলো নিয়ে না পৃথিবী সৃষ্টির কাজ শুরু করে। ওর নাম হচ্ছে নন্তু নপান্তু। সালজং এটা হচ্ছে গারোদের উর্বরতার দেবতার নাম। সাঁওতালদের প্রধান দেবতা ওরা মূলত সূর্যদেবকে পূজা করে। সিং বঙ্গা, বেসিক বইতে মনে হয় জঙ্গা নাকি একটা লিখছে, জঙ্গা না, এটা হলো বঙ্গা, সিং বঙ্গা, এটা হলো সূর্যদেব। ওরা মূলত সূর্যের উপাসনা করে প্রধানত। আমরা কয়েকটা
উৎসবের নাম জানি। আগামী বছর নামগুলো কঠিন, কঠিন হলে বেশি ইন্টারেস্টিং, তাই না? তুমি নতুন নতুন জিনিস জানতেছো, হ্যাঁ আসতে পারো পরীক্ষা অবশ্যই। উৎসবগুলোর নাম একটু জানি, মেইন উৎসব বলে কি কি। সো আচ্ছা, উৎসব যাওয়ার আগে বলো গারদের প্রধান দেবতার নাম কি? গারদের প্রধান দেবতার নাম কি? গারো প্রধান দেবতার নাম কি? তাতারের রাবুকা, রাইট। ইম্পর্টেন্ট যে কয়টা ওগুলো মুখস্থ করবে, যেগুলো ভুলে যাবা। সাঁওতাল হচ্ছে তোমার সিংবঙ্গা, শাল জঙ্গলে উর্বরতার দেবতা, বাচ্চা কাচ্চা হওয়ার জন্য ওরা তার কাছে উপাসনা করে। তারপরে তোমার হচ্ছে ধর্মীয় ধর্ম ওরাও, কাশিয়া উবলাই নামথুম, হ্যাঁ কয়েকটা মাত্র, আমরা সব ইম্পর্টেন্ট গুলো আনছি এখানে, সবগুলো আনি নাই। বৈশাখী হচ্ছে উপজাতীয় বর্ষবরণ উৎসব। এটা তিনটা উৎসবের তোমার বৈশুখ থেকে বই, সাংরাই থেকে সা, বিজু থেকে বি, একসাথে হলো বৈশাবি। তিনটে উৎসবের সংযুক্ত রূপ হচ্ছে বৈশাবি। তো বৈশুখটা হচ্ছে মূলত ত্রিপুরাদের উৎসব, সাংরা হচ্ছে মারমাদের উৎসব, আর বিজু হচ্ছে চাকমাদের উৎসব। তিনটা মিলে হচ্ছে বৈশাবি। বৈশুখ হচ্ছে ত্রিপুরা, সাংরা হচ্ছে মারমা, বিজু হচ্ছে চাকমা। ওকে, তিনটা মিলে বৈশাবি। তো তাহলে এখানের মধ্যে তোমার চাকমাটা আর একটা উৎসব আছে। থিনলে কি চাকমা? জল থিনলে চাকমাদের উৎসব হচ্ছে, আরেকটা হচ্ছে বলো ফাল্গুনী পূর্ণিমা। যদি এখানে আমরা গানের একটা লিরিক্স আনছি, বাট এই গানের লিরিক্স মূলত ওরা রাখাই তুমি। ওকে, সো তো এখানে কোনো তথ্য যদি আমাদের হেরফের হয় তাহলে তুমি আমাদের হেল্প করো। ওকে, আর এখানে আমরা আছে ক্লাসে আদিবাসী উপজাতি সবগুলো আমরা হচ্ছে একই টার্ম আমরা ইউজ করতেছি, যেহেতু আমরা এগুলো নিয়ে আরেকদিন আমরা আলোচনা করবো যে টার্মগুলোর মধ্যে পার্থক্য কি এখানের মধ্যে, বা প্রবলেমটা কোন জায়গায়, বা গভর্নমেন্ট কেন হচ্ছে আদিবাসী স্বীকৃতি দিতে চাচ্ছে না, বা গভর্নমেন্টের দিক থেকে তোমার আমরা সংবিধান পড়তে গেলে এগুলো পড়াবো, যে সরকার কেন চায় না আদিবাসী স্বীকৃতি দিতে, বা স্বীকৃতি দিতে তোমার সরকারের দিক থেকে প্রবলেমটা কোন জায়গায়। সো চাকমাদের আরেকটা উৎসব হচ্ছে ফাল্গুনী পূর্ণিমা। তাহলে পরীক্ষা আসতে পারে চাকমাদের তোমার হচ্ছে যে প্রধান উৎসব তোমার হচ্ছে যে বিজু আসতে পারে, আবার ফাল্গুনী পূর্ণিমা আসতে পারে, দুটাই অন্যতম প্রধান উৎসব। তো বিশু হচ্ছে তঞ্চঙ্গাদের উৎসব, বিশু, হ্যাঁ বিশু। তারপরে বিহু হচ্ছে অহমীয়দের উৎসব, ফাগু হচ্ছে ওরাওদের উৎসব, ফাগুয়া। এখানে যে ছবিটা নেওয়া আছে এটা হলো কোভিড-19 প্যান্ডেমিকের আগে, তখন ওরা হচ্ছে তোমার কোভিড দূর করানোর জন্য মূলত প্রার্থনা করা হচ্ছে এখানের মধ্যে, ফাগুয়া উৎসব। মায়া পিডান ছানি এটা হলো কোচদের উৎসব। কোশ্চেন হচ্ছে কোচদের ধর্ম কি? কমেন্টে লিখো কোচ। তোমার কত মনোযোগী তাহলে আমি বুঝতে পারবো আসলে আচ্ছা কত মনোযোগী দিচ্ছ। সনাতন বা হিন্দু, রাইট। কোচদের প্রধান। ওকে, এই মনে আছে তোমাদের, দেখি তোমরা ভাবতেছো যে তোমাদের আসলে কঠিন না তো বেশি, তাই না? ওয়ান গালা গারোদের উৎসব। তো গারোদের তাহলে তোমার ওদের উৎসবের মধ্যে যেহেতু তারা সাংসারিক, তো ওয়ান গালা তাদের একটা উৎসব। আবার যেহেতু তারা খ্রিস্টান, তাহলে বড়দিন তাদের একটা উৎসব। দুটোই তাদের উৎসব। তো অনেক সুবিধা, তাই না? দুইটা বড় বড় উৎসব, অনেক উৎসব মানে তো মজা। তো হেনেই এটা হচ্ছে খিয়াংদের উৎসব। মায়া বিধান ছাড়ি এটা কোচদের উৎসব, মায়া বিধান হচ্ছে কোচ। ওয়ান গালা দাদাদের উৎসব, হেনে হচ্ছে খিয়াংদের উৎসব, হেনে। তো করম এটা হচ্ছে বৃক্ষকে ভালোবাসার উৎসব। এটা হলো মুন্ডা সম্প্রদায় যারা, তারা হচ্ছে দেখো এখানে একটা তোমার বৃক্ষ, একটা বৃক্ষকে এখানের মধ্যে পূজা অর্চনা করা হচ্ছে। এটা বৃক্ষকে ভালোবেসে পূজাটা করা হয়, এটা মুন্ডারা করে। করম নামক একটা উৎসব এটা। জলকেলি এটা হচ্ছে যে এই যে থিনলে ওদের প্রধান উৎসব, প্রধান উৎসব নাকি অন্যতম প্রধান উৎসব জলকেলি। তো খুব খুব ফেমাস, রাইট, খুব ফেমাস। পত্রপত্রিকা আমরা প্রচুর ছবি দেখি, তাই না? জলকেলি যখন ইয়ে হয় পত্রিকার একদম প্রথম পাতায় প্রচুর তোমার ছবি দেখা যায়। বর্ষবরণ উৎসব, রাইট, বর্ষবরণ উৎসব জলকেলি। সো সোহরাই এটা হচ্ছে তোমার, হ্যাঁ অনেক মজা হয় এখানের মধ্যে। সোহরাই এটা হলো সাঁওতালদের উৎসব। সোহরাই, এইটা প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। সোহরাই সাঁওতালদের উৎসব। এখন আসো ভাষা, বর্ণমালা ও সাহিত্য। চাকমা ভাষা অরিজিনাল যে ভাষা ছিল আরাকানি, তো চাকমা লিপি হচ্ছে মনখিমের। তো এখানে ফেসবুকে বাংলাদেশ রিজিয়ন থেকে বাংলা ভাষার পাশাপাশি
সেকেন্ড যে ল্যাঙ্গুয়েজটা ফেসবুকে স্থান পাচ্ছে সেটা কি আমরা জানি কেউ? ফেসবুকে বাংলার পরে বাংলা রিজিয়ন থেকে অসমিয়া। হ্যাঁ, সো এখানে তোমার হচ্ছে যে অসমিয়া, রাইট। তো এখানে ভাষা রিলেটেড আমাদের উপজাতি আলাদা করে এখানে আমাদের মনে রাখতে হবে যে, এবং আম, সব যেগুলো হচ্ছে আমাদের একটু মনে থাকবে কম সেগুলোকে গুরুত্ব দিতে হবে। যেমন এখানে মধ্যে মণিপুরীতে বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া এবং মৈতৈ এটা মণিপুরী ভাষা, অহমীয় হচ্ছে মণিপুরী লিপি। আর এখানে পড়ছিলাম আমরা চাকমা লিপি হচ্ছে মনখিমের, ভাষা হচ্ছে আরাকানি। এটা আরাকানি আর অসমিয়া। উম, আচ্ছা, এটা একটু চেক করতে হবে আমাকে, আরাকানি আর অসমিয়া এটা। তো আই নিড টু চেক। আমি চেক করে তোমার হচ্ছে স্লাইড ঠিক করে দিব। সাঁওতালদের ভাষা আছে কিন্তু কোনো বর্ণমালা নাই। তারপরে আমরা বললাম যে এখানে দেখা যাচ্ছে মণিপুরি লিপি অহমিয়া, আর বিষ্ণুপ্রিয়া বা মৈতৈ হচ্ছে মণিপুরি ভাষা। তো গারোদের ভাষা আচিক। প্রশ্ন হচ্ছে গারোদের ধর্মের নাম কি? কমেন্টে লিখো। খ্রিস্টান ছাড়া, খ্রিস্টান তো তোমার পরবর্তী কনভার্টেড, খ্রিস্টান ছাড়া গারোদের ধর্মের নাম কি? সাংসারিক, রাইট, সাংসারিক। তো ভাষা হচ্ছে আচিক। তবে উম, বাংলা ভাষার আগ্রাসনে তোমার আচিক ভাষায় জানা লোক খুব একটা নাই গারোদের মধ্যে। হুম, বাংলা ভাষা খুবই আগ্রাসী ভূমিকা পালন করতেছে ওদের মধ্যে। তো এখন সবাই বাংলা পারে, কিন্তু ওদের যে ভাষাটা মানে নিজেদের নেটিভ ভাষাটা কিন্তু খুব একটা ইউজ হচ্ছে না। এবং যেহেতু তোমার খুব একটা চর্চা হয় না, আস্তে আস্তে হারা যাচ্ছে। তোমার অন্যান্য যে ভাষাগুলো আছে উপজাতিদের মধ্যে ভাষাগুলো ম্যাক্সিমাম হারা যাচ্ছে আস্তে আস্তে। সবাই এখন বাংলা ভাষা ইউজ করতেছে সবাই। খাসিদের ভাষা হচ্ছে মনখেমে। তারপর ত্রিপুরাদের ভাষা হচ্ছে ককবরক। প্রত্যেকটা ভাষার সেম অবস্থা, তোমার হারাই যাচ্ছে আস্তে আস্তে। যে তাদের নিজেদের মধ্যেই তাদের নিজেদের নেটিভ ভাষা জানা লোকের পরিমাণ কিন্তু খুব কম। আর ওরাওদের ভাষা হচ্ছে কুরুক এবং সাদ্রি। সো ফেবো, এটা হচ্ছে চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাস, প্রকাশিত হয় 19 ফেব্রুয়ারি 2004 সালে। ফেবো। মর থ্যাঙ্গারি হচ্ছে চাকমা ভাষায় প্রথম চলচ্চিত্র, যেটার মিনিংটা হচ্ছে কোনটা? ফেবো। ফেবোর রাইটার হচ্ছে তোমার ওকে, ভালো কোশ্চেন, নিশ্চিত রাইটার। রাইটার নাম আমার জানা নেই এই মুহূর্তে, একটু গুগল করে নিও। মর্থাঙ্গারি চাকমা ভাষার প্রথম চলচ্চিত্র। তো এটা নিয়ে অবশ্য খুব, এটা হলো অংরা খাইনের মুভিটা, খুব দুঃখজনক একটা কাহিনী আছে। সেটা হচ্ছে মুভিটা তোমার খুবই দুর্দান্ত গল্প। আমি অবশ্য পত্রিকায় পড়ছিলাম এটা রিভিউ, বাট বাস্তবে দেখি নাই। তো এটা বারবার আমাদের সেন্সর বোর্ডে আটকে যাচ্ছে। কেন? কারণ আমার সেন্সর বোর্ডে যারা আছে ওরা হচ্ছে নাকি এটার নাম বুঝতেছে না। তো নাম বুঝতেছেন না ভাই, আপনি গুগল করে নেন, নাম বুঝতেছেন না তো গুগল করেন। তো এটা রিলিজ তোমার অনেকবার চেষ্টা করার পরেও আমাদের তোমার যে সেন্সর বোর্ড এটাকে তারা রিলিজ দিচ্ছে না। তো পরে এই মুভিটা তোমার হচ্ছে যে বিশ্বে অনেকগুলো অনেকগুলো ফিল্ম ফেস্টিভ্যাল এটা প্রদর্শন করা হয়েছে এবং অনেকগুলো পুরস্কার পাইছে। এটা আমি এখানে স্পয়লার দিচ্ছি না, খুবই আবেগ ঘন একটা তোমার মুভি, একটা সাইকেলকে নিয়ে। খুবই আবেগ তোমার, হয়তো কোন সেন্সর বোর্ড কোন এক সময় তোমার ইয়ে দিবে, তোমার হলে যা দেখতে পারো মুভিটা। এই মর্থাঙ্গার মুভি ডিরেক্টর হচ্ছে অং রাখাইন। হ্যাঁ, উনি একজন প্রখ্যাত তোমার মুভি ডিরেক্টর, খুব ইয়াং বাট ভালো মুভি বানায়। তো এখন আসি আমরা যে কোন এলাকায় তোমার হচ্ছে যে আহ, প্রধান কোন কোন উপজাতি বাস করে। সো চাকমার যে সবচেয়ে বেশি আছে চাকমারা, তাহলে হিল ট্র্যাক্সের 3টা জেলা, এটা ছাড়াও ভারতের ত্রিপুরা, মিজোরাম এবং অরুণাচল, হিল ট্র্যাক্সের 3টা জেলায়, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, 3টা জেলায় আছে চাকমাদের বাসস্থান। রাখাইন, তো মগ ক্ষুদ্র নৃগোষ্ঠী সমতল এলাকায় রাখাইন নামে এবং পাহাড়ি এলাকায় মারমা নামে পরিচিত। কিন্তু আমি কি কারেক্ট আছি নাকি? ঘটনা কি এটাই তো না? সমতলে রাখাইন এবং পাহাড়ি এলাকায় মারমা, মূলত মগ আদি তোমার হচ্ছে যে নৃগোষ্ঠী থেকে, রাইট। তো আদি নিবাস ছিল মূলত আরাকান থেকে। সো আরাকান থেকেই তোমরা জানো যে, আচ্ছা, মিয়ানমার ভারতবর্ষ থেকে আলাদা কবে হয়েছে বলতো? মিয়ানমার কবে আলাদা হয়েছে? 1900 কত সালে? গতকাল পড়াইছিলাম, 37 সালে, রাইট। সো মিয়ানমার কিন্তু একসময় ভারতবর্ষের অংশ ছিল। হ্যাঁ, একসাথে ছিল। তো 35 সালে ভারত শাসন আইন অনুযায়ী দুইটা আইন হয়েছে, একটা ভারত, একটা হচ্ছে তোমার হচ্ছে মিয়ানমার। মিয়ানমার তখন আলাদা হয়ে গেছে, এর আগে ভারতবর্ষের আন্ডারে ছিল, একসাথে ছিল সবগুলো। তো রাখাইনদের মেন বসবাস পটুয়াখালী, বরগুনা, কক্সবাজার। কিনলে তোমার বাড়ি কোথায়?
এই তিনটার মধ্যে পড়ে তোমার বাড়ি? মেইনলি তিনটা জেলার মধ্যে, পটুয়াখালী, বরগুনা এবং কক্সবাজার। পটুয়াখালী, সো তাহলে কমন পড়ছে আমাদের। তোমরা থিনলের নামে তোমার মনে রাখতে। আমার একটা বন্ধু আছে তোমার, ওর বাড়ি ভুটান, ওর নামও থিনলে, থিনলে দর্জি। আমার সাথে একসাথে ইনভেস্ট করছিল। সো মারমা হচ্ছে তোমার 3 পার্বত্য জেলায় মারমাদের বসবাস। তোমার খাগড়াছড়ি, মাদারমাণ, রাঙামাটি। এখানে যার ছবি দেখা যাচ্ছে ওনার নাম হচ্ছে মাচি চিং মারমা। উনি 38তম বিসিএস অ্যাডমিন ক্যাডারে তোমার নির্বাচিত হন। ত্রিপুরাতে বাসস্থান হচ্ছে তাও 3টা পার্বত্য তোমার এলাকায়, খাগড়াছড়ি, বান্দরবান এবং রাঙামাটি। তো তাহলে এখানেও তোমার মনে রাখতে আশা করি অসুবিধা হবে না। কেন? তুমি হচ্ছে যে চাকমা 3টা পার্বত্য এলাকায়, ব্যাস শেষ। রাখাইন তোমার হচ্ছে যে সমতলে রাখাইন, পাহাড়ে মারমা। তাহলে মারমা হচ্ছে তোমার 3টা পার্বত্য, আর রাখাইন হচ্ছে পটুয়াখালী, বরগুনা, কক্সবাজার। আর ভুলে গেলে তুমি থিনলেকে স্মরণ করবা, থিনলে পটুয়াখালী থেকে। তো হয়ে গেল, তাহলে আর ভুল হবে না ইনশাল্লাহ। আর বরগুনা পটুয়াখালী তো কাছাকাছি, তাই না? পাশাপাশি ওগুলো মনে থাকবে। আর কক্সবাজার ওখান দিয়ে, কক্সবাজার রাখাইন তো তোমরা যখন কক্সবাজার ঘুরতে যাও তো রাখাইন লোকজন তুমি দেখো এখানে, তাহলে ওটা ভুলার কোনো কারণ নেই। মারমা 3 পার্বত্য জেলা, তাহলে আশা করি ভুলবা না। এখন আসে ত্রিপুরা, 3 পার্বত্য জেলা। এখন আসে যেগুলো আলাদা করে মনে রাখতে হবে, যারা মূলত পাহাড়ে না। গারো, গারো হচ্ছে ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর, নেত্রকোনা, সিলেট, মৌলভীবাজার। হুমায়ুন আহমেদ তার উপন্যাসের মধ্যে যেসব এলাকা নিয়ে তার ম্যাক্সিমাম রচনা হচ্ছে নেত্রকোনা, ময়মনসিংহ, তারপরে তোমার হচ্ছে শেরপুর, এই সকল এলাকা নিয়ে, তাই না? তো গারোদের বসবাস এই জেলাগুলিতে। সাঁওতাল, সাঁওতালদের বসবাস হচ্ছে মূলত, তুমি জাস্ট মনে রাখো নর্থ, এটা মনে রাখলে শেষ। নর্থ, নর্থ বলতে রাজশাহী, দিনাজপুর, রংপুর, বগুড়া, ঠাকুরগাঁও, পঞ্চগড়, শেষ। সাঁওতাল নর্থ। তো তুমি যদি পরীক্ষা প্রশ্ন যদি আসে সাঁওতাল বাসস্থান কোথায়, তাহলে নর্থে তোমার যে ডিস্ট্রিক্ট পাবো ওইটাই সাঁওতাল, শেষ। সাঁওতাল নর্থ। গারো হুমায়ুন আহমেদের যে এলাকাগুলি নিয়ে সে তোমার ম্যাক্সিমাম তার রচনা তুমি দেখো, হয় ময়মনসিংহ, নাহলে নেত্রকোনা, নাহলে তোমার হচ্ছে যে শেরপুর, এইসব এলাকার ঘিরে তার মানে ক্যারেক্টার গুলো। ভাষাটাও সেম, যেহেতু হুমায়ুন আহমেদ নিজে তার জন্মস্থান ওই অঞ্চলে। খাসি হচ্ছে তোমার সিলেট, হবিগঞ্জ। আচ্ছা, আমি যেটা বলছিলাম প্রথমে যে আমরা যেটা খাসিয়া বলতে, বইয়ের মধ্যে খাসিয়া লিখছে, বাট এটা টার্ম হলে খাসি। হ্যাঁ, তো আজকের ক্লাস আমরা খাসিয়া এবং খাসি দুইটা সেম মিনিং আমরা ধরে নিই। সিলেট এবং হবিগঞ্জে খাসি তোমার ক্ষুদ্র নৃগোষ্ঠী। মণিপুরি, সিলেট, শেষ। মণিপুরি, সিলেট, সেটা মনে রাখতে হবে। তুমি হচ্ছে যে মনে রাখবে মণিপুরি শাড়ি কোন এলাকায়, তুমি সিলেট গেলে কি আনো? মণিপুরি শাড়ি আনো না? শেষ। মণিপুরি, সিলেট, আলাদা করে মনে রাখার দরকার নাই। তো সিলেট, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, শেষ। হ্যাঁ, মণিপুরি, সিলেট। তারপরে সাঁওতাল উত্তর, নর্থ। হ্যাঁ, গারো হুমায়ুন আহমেদ, শেষ। তো তোমার ওরাও, ওরাও হলো উত্তর। দেখো ওরাও মধ্যে সবগুলা ডিস্ট্রিক্টের মধ্যে তোমার হচ্ছে র দিয়ে আছে। রাজশাহী, রংপুর, আচ্ছা দিনাজপুর, এখানে লাস্টের র আছে। ওরাও, তাও তোমার হচ্ছে তারাও নর্থে, রাজশাহী, রংপুর এবং দিনাজপুর। মৌলভীবাজার, তো আমরা বলছিলাম যে একমাত্র মুসলিম ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে পাঙ্গন, যারা হচ্ছে মৌলভীবাজার জেলায় বাস করে। ময়মনসিংহ নেত্রকোনায় আরো একটা ক্ষুদ্র নৃগোষ্ঠী হাজং। রাজবংশী, রংপুর। মুন্ডা, মুন্ডা হচ্ছে মেইনলি সিলেট অঞ্চলে। এখানে যার ছবি নেওয়া হয়েছে ওর নাম হলো মণিমুন্ডা। উনি হচ্ছে যে যেটা পত্রিকার আর্টিকেল থেকে নেওয়া হয়েছে ওনার ছবিটা। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে চান্স পাওয়া মুন্ডা জনগোষ্ঠীর একজন নারী। সো অনেক স্ট্রাগল করে হচ্ছে উনি ইউনিভার্সিটিতে পড়তে আসছে। একজন মুন্ডা নারী, যে তার তোমরা গুগলে সার্চ দিলে মণিমুন্ডা লিখে সার্চ দিলেই ওনার যে লাইফ স্টোরিটা পেয়ে যাবা। বাওয়ালি এবং মোয়ালি সুন্দরবনে। তারপরে চাক, খুমি এবং খিয়াং, এই 3টা জনগোষ্ঠী বান্দরবানে। আমরা একটা বিদ্রোহ নিয়ে একটু কথাবার্তা বলি। সাঁওতাল বিদ্রোহ কবে হয়েছিল? 1855 সালে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল। আচ্ছা, আরো অনেকগুলো বিদ্রোহ নিয়ে আমরা কথা বলবো, পরে কথা বলবো। এটা এখানে স্লাইডটা মাঝখানে চলে আসছে, পরে আছে বিদ্রোহগুলো, আমরা সামনে আসবো সেটা নিয়ে। তো চাকমাদের গ্রামের নাম হচ্ছে আদাম, আর গ্রাম প্রধান বলে কারবারি। মারমাদের গ্রামকে বলা হয় রোয়াজ, গ্রাম প্রধানকে বলা হয় রোয়াজা। ত্রিপুরাদের গ্রামকে বলা হয় পাড়া, গ্রাম প্রধান পাড়া প্রধান। তঞ্চঙ্কা, রয়া গ্রামের নাম, গ্রাম প্রধান হচ্ছে কারবারি। খাসিদের গ্রাম হচ্ছে পুঞ্জি, আর সাঁওতালদের গ্রাম প্রধান নাম হচ্ছে মাঝি। তো কিছু প্রতিষ্ঠান আমরা দেখি। মণিপুরী ললিত কলা একাডেমি, যেটা কমলগঞ্জ, মৌলভীবাজার। ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমি, এটা বিদেশি নেত্রকোনা। আচ্ছা, বেসিক বিউতে কি জানি লিখছে এটা, এটা তুমি এখানে দেখো লেখা আছে।
ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি বীরশির নেত্রকোনা। বেসিক বইতে আমি দেখলাম কি একটা লেখছে ওরা, একটা লেখছে এইখানে যা আছে সেটাই পড়ো, বীরশির নেত্রকোনা। এখানে দেখো আমি ছবি শুধু দিয়ে দিচ্ছি এখানে। তারপরে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট, এটা হলো রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান 3 ডিস্ট্রিক্টে আছে। তাহলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট এটা হলো 3টা পার্বত্য জেলায় আছে। আর সাংস্কৃতিক, দেখো এই যে সাংস্কৃতিক ইনস্টিটিউট যেটা, দেখো সাংস্কৃতিক বাংলা যে টার্মটা, এটা হচ্ছে তোমার 3 পার্বত্য জেলায়। আর কালচারাল ইনস্টিটিউট হচ্ছে তোমার রামু কক্সবাজার। দেখো কালচারাল ইংরেজি টার্মটা হলো তোমার কক্সবাজারে, ঠিক আছে, রামু কক্সবাজার। এটা অবশ্যই ওটার ছবি না, এটা হলো গুগল থেকে ছবি নেওয়া হয়েছে, এটা হলো তোমার আর্টিফিশিয়াল ছবি, এটা রিয়েল ছবি না। তাহলে রাখাইন কালচারাল ইনস্টিটিউট রামু কক্সবাজার, আর এটা হচ্ছে তোমার ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট। দুটো তাহলে তুমি এখানের মধ্যে প্যাচ লাগালে হবে না। আর মনে রাখতে পারবে কি হবে, কক্সবাজার থাকে কারা, রাখাইন কোথায়, কক্সবাজার। রাখাইন কক্সবাজার হলে ওদের কালচারাল ইনস্টিটিউট তোমার হচ্ছে কক্সবাজারে, সহজ হিসাব, ঠিক আছে। ওকে, এখন আসো তোমার দীর্ঘদিন স্বাধীনতার পর থেকে বিশেষ করে তোমার হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে তোমার পাহাড়ি বাঙালি যারা মূলত বাঙালি সেটেল করা শুরু করে 80 দশকের পর থেকে সেখানে, হ্যাঁ, এখানে একটা তোমার দ্বন্দ্ব ক্রিয়েট হয়, যেহেতু আগে থেকেই তোমার হচ্ছে যে তোমার ক্ষুদ্র নৃগোষ্ঠী সেখানে ছিল, আদিবাসীরা তারা সেখানে ছিল। তো বাঙালি যখন সেটেল করা শুরু করলো তখন ঝামেলা লাগা শুরু হলো। তখন এই ঝামেলাটা একটা সময় সহিংস আন্দোলনের রূপ নেয়, বাঙালি এবং পাহাড়ির মধ্যে সহিংস, হ্যাঁ, একদম খুন খারাপির পর্যায়ে, মারাত্মক রকম ভয়াবহ পরিস্থিতি, খারাপ পরিস্থিতি। এই পরিস্থিতিতে একটা শান্তি চুক্তি হয় তোমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম টার্মে 2রা ডিসেম্বর 1997 সালে এই পার্বত্য শান্তি চুক্তিটা তোমার হচ্ছে যে এটা কার্যকর করা হয়। এবং একই দিনে দেখো একটা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক একটা মন্ত্রণালয় ক্রিয়েট হয়। তো এই তারিখটা খুব গুরুত্বপূর্ণ, 2রা ডিসেম্বর 1997 সাল, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি। এখানে ছবিতে যাকে দেখা যাচ্ছে ওর নাম হচ্ছে, ওনার নাম আমার পূর্ব সামনে আসতেছে। তো পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, এই আঞ্চলিক পরিষদ জিনিসটা আসলে কি, এই জিনিসটা হচ্ছে তোমার পুরো পার্বত্য চট্টগ্রামের 3টা জেলাকে তোমার এখানে একটা তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ বডি, যেখানে একজন চেয়ারম্যান থাকে, চেয়ারম্যান নাম হচ্ছে জ্যোতিরিন্দ্র বৌদ্ধিপ্রিয় লার্মা, যাকে সন্তু লার্মা নামে অধিক পরিচিত। এই সেই তোমার হচ্ছে ভদ্রলোক এখানে যাকে দেখা যাচ্ছে, ওনার নাম হচ্ছে সন্তু লার্মা। তো উনি মূলত আদিবাসীদের প্রতিনিধিত্ব করে, উনি হচ্ছে তোমার পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান। ওনার মর্যাদা হচ্ছে প্রতিমন্ত্রীর মর্যাদা, উনি হচ্ছে প্রতিমন্ত্রীর মর্যাদা, এখনো উনি এটার চেয়ারম্যান পদে আছে। হ্যাঁ, তো পার্বত্য চট্টগ্রামে তোমার এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বডি। সো এখানে যে কোনো রকম তোমার উন্নয়ন বা যে কোনো কিছু করার জন্য এই তোমার আঞ্চলিক পরিষদের অনুমতি লাগবে। এটা প্রতিষ্ঠিত হয় 27 মে 1998 সালে। সো চাকমা বা কার্পাস বিদ্রোহ, আমি তোমার গত ক্লাসে একটু হালকা করে বলছিলাম, মূলত তোমার আদিবাসীরা তারা খুব পরিশ্রম করে তারা ফসল উৎপাদন করে, তারা জুম চাষ করে। তো মোগলদের তারা খুব অল্প পরিমাণ ট্যাক্স দিলে হইতো। তো যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলো ওরা প্রচুর ট্যাক্স ধার্য করলো। তো এখন প্রচুর ট্যাক্স দিয়ে দিতে হচ্ছে, তো তখন চাকমাদের তার প্রধান যে শস্য তারা উৎপাদন করতো, শস্য না তোমার এটা তো অর্থকরী ফসল, তুলো উৎপাদন করতো। তো এই তুলার একটা বিপুল অংশ তারা ট্যাক্স হিসেবে দিয়ে ফেলতে হতো ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা কি করলো, তারা বিভিন্ন রকমের লোকজন ইজারা দিত এখানের মধ্যে, হ্যাঁ, ওই টেন্ডার দিত আর কি, বিভিন্ন রকমের তোমার ফরিয়া টাইপের লোকজন টেন্ডার দিত। ওরাও প্রচন্ড টর্চার করে এদের কাছ থেকে তোমার যদ্দূর হচ্ছে দিতে হবে তোমার ট্যাক্স, তার চেয়ে বেশি পরিমাণ উদ্ধার করে নিয়ে যেত তুলা। তাহলে এই হলো প্রথম অত্যাচার, ধরো ও অলমোস্ট উৎপাদনের অর্ধেক পরিমাণ তাকে ট্যাক্স দিয়ে ফেলতে হবে, ওই যে ফরিয়াদেরকে, এটা একটা অত্যাচার। সেকেন্ড ঘটনা হচ্ছে তোমার যেটা করতো তখন বিনিময় প্রথা ছিল, চাকমারা তখন এরকম টাকার মধ্যে বিনিময় করতো না। তো তাহলে দেখো 1 মণ লবণের দাম ছিল 2 টাকা আর 1 মণ তুলার দাম ছিল 8 টাকা। তো 1 মণ তুলা দিয়ে ওরা 1 মণ লবণ আনতে পারতো, এইভাবে ওদেরকে ঠকানো হইতো। থার্ডলি তোমার ওই যে গভর্নমেন্ট যে তোমার হচ্ছে যে তুলাটা নিয়ে যেত ট্যাক্স হিসেবে, মানে ফরিয়াদের মাধ্যমে, ফরিয়ারা কি করতো, গভর্নমেন্টকে অল্প একটু দিত, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অল্প একটু দিত আর নিজেরা পুরোটা রেখে দিত। তো ওরা যেটা করতো তখন ওই চাকমাদের ওগুলো তারা বাধ্য করে তাদেরকে কম দামে তাদের কাছে বিক্রি করার জন্য, মানে ওরা বিভিন্নভাবে ওদেরকে নানাভাবে ওদেরকে এইভাবে অর্থনৈতিকভাবে শোষণ করতো। তখন চাকমারা প্রথম একটা তোমার ওরা কোনো ট্যাক্স ম্যাক্স কিছু দিব না, এবং ওরা দল বেঁধে তখন এই ফরিয়াদের ওদের হচ্ছে যে ঘর বাড়ি অ্যাটাক করা শুরু করে, এবং সমতলে গিয়ে ওদের বাড়িতে আগুন লাগুন লাগাই দিয়া ওরা অ্যাটাক দেওয়া শুরু করে। তো যার নেতৃত্বে তো এই যে বিদ্রোহ নেতা হচ্ছে জোয়ান বক্স, কিন্তু মূলত ওনার বাবা যে রামুখা সে মূলত এগুলা তোমার সূচনা করছিল। এটা পরীক্ষা আসতে পারে যে তোমার প্রথম বিদ্রোহের পতাকা কেউ রয়েছিল, তো বিদ্রোহ প্রথম পতাকা রয়েছিল
জোয়ান বক্স। তার বাবা মূলত তোমার প্রথম মূলত ওদেরকে একত্রিত করে। সাঁওতাল বিদ্রোহ আমরা একটু আগে যে ছবি দেখছিলাম, তো সাঁওতাল বিদ্রোহ বা সান্তান হুল নামে যেটা পরিচিত, সো এটা 1855 বা 56 সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং বিহারের ভাগলপুর জেলায় হয়। কেন? ওই যে চিরস্থায়ী বন্দোবস্ত এবং সূর্যস্থানের মাধ্যমে যে জমিদাররা শোষণ করতেছে তার বিরুদ্ধে সাঁওতালরা একটা ঐক্যবদ্ধ আন্দোলন শুরু করে। নেতৃত্ব দেয় সিধু, কানু, চাঁদ এবং দৈব। তো আমরা একটু নেতার নামটা দেখি, নাম হলো সিধু মুর্মু। উনি সাঁওতাল বিদ্রোহের সর্বশ্রেষ্ঠ নেতা। ওনার নাম সিধু মাঝি নামে পরিচিত, সিধু মুর্মু। ওনার নামে ইন্ডিয়াতে ডাক টিকিট বের করা হয়েছে, এই যে সিধু মুর্মু। সো ওনার নাম হচ্ছে কলেয়ান মুর্মু। বেসিক বইতে ওনার নাম আর কি একটা লিখছে, কলেয়ান গুরু নাকি একটা লিখছে। ওনার হচ্ছে কলেয়ান মুর্মু, সাঁওতালদের গুরু এবং সাঁওতাল বিদ্রোহের ইতিহাস লিপিকা, অনেক দার্শনিক। হ্যাঁ, ইতিহাস লিখছে সাঁওতালদের। ওনার নাম হলো কলেয়ান মুর্মু। আর মানবেন্দ্র নারায়ণ লারমা, উনি হচ্ছে সন্তু লারমা, যার নাম বললাম, সন্তু লারমার আপন বড় ভাই। উনি মূলত এই জনসংহতি সমিতি এবং শান্তি বাহিনীর প্রতিষ্ঠাতা। মানে পাহাড়িদের স্বার্থ রক্ষার্থে জনসংহতি সমিতি ক্রিয়েট করা হয় এবং শান্তি বাহিনীর প্রতিষ্ঠাতা উনি। তো ওনার পরে, ওনার মৃত্যুর পরে, উনি এমপি হয়েছিল তোমার 70 এবং 73 সালে। তো ওনার পরে ওনার যে ভাই এই সন্তু লারমা, উনি হচ্ছে এখন জনসংহতি সমিতির বর্তমান সভাপতি, প্লাস উনি হচ্ছে এখন তোমার পাহাড় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আঞ্চলিক পরিষদ সেটা চেয়ারম্যান। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আমাদের মধ্যে এই ছোট্ট দেশ, কিন্তু আমরা এখানে অনেক জাতিগোষ্ঠীর মানুষ, অনেক ধর্মের মানুষ, অনেক বর্ণের মানুষ, তাই না? আমরা কালচারালি খুব এনরিচড একটা জনগোষ্ঠী। সো আমাদের মধ্যে তোমার লালন যে কথাটা বলছে, তাই না, মানুষ ভজলে শোনার মানুষ ছবি। আমরা যদি যত বেশি বিভাজন করতে চাইবো আমরা, তত বেশি আমাদের মধ্যে আমরা আমাদের ডেভেলপমেন্ট হবে না, আমরা ভালো মানুষ হইতে পারবো না, তাই না? সো প্রকৃতি নিজেই কিন্তু বৈচিত্র্য পছন্দ করে, রাইট? কারণ প্রকৃতি যদি বৈচিত্র্য পছন্দ না করতো তাহলে সে সব একই রকম গাছ বানাইতো, তাই না? একই রকম ফলমূল বানাইতো, একই রকম প্রাণী বানাইতো। প্রকৃতি কিন্তু একই রকম প্রাণী বানায় নাই। প্রকৃতি গাছ বানাইছে ভিন্ন ভিন্ন রকমের, প্রকৃতি ভিন্ন ভিন্ন রকমের প্রাণী বানাইছে। প্রকৃতি নিজেই বৈচিত্র্য পছন্দ করে। তো বৈচিত্র্যই সৌন্দর্য। আচ্ছা, আমরা যদি চাই সবাই আমার মতো হইতে হবে, আমার ধর্মের হইতে হবে, আমার মতো ভাত খাইতে হবে, আমার মতো লুঙ্গি পড়তে হবে, আমার মতো হচ্ছে এমনি করতে হবে, তাহলে পৃথিবীটা অসুন্দর হয়ে যাবে। এবং যে কারণে পৃথিবীটা অসুন্দর, যে আমরা চাই যে আমার মতো হইতে হবে, নাহলে কোপাই ফেলবো রে, মারি ফেলবো, তুই আমার মতো পোশাক পরবি, আমার মতো খাইতে হবে তোরে, আমার ধর্ম তোরে মানতে হবে। এই যে সব আমার মতো করতে হবে, এটা করতে যাই আমরা পৃথিবীতে আমরা অশান্তি সৃষ্টি করি। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।